যে ফাংশনটা করে সেটাই মূলত রেসপিরেটরি সিস্টেমের মেইন ফাংশন। ঠিক আছে, সো আমরা একটু দেখি এখানে রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমিতে কি কি আছে, স্ট্রাকচার সম্পর্কে একটু দেখি। সবার প্রথমে যে ডিভাইডেশন আসে সেটা কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে যে কোনটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়ে, কোনটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়ে। ঠিক আছে, নোজ, ফ্যারিংস এবং ল্যারিংস, এই তিনটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং কি ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস এবং অ্যালভিওলাই এটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো এটা নোট নেন আপনারা, যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ঠিক আছে, সো আসেন এরপরে মেজর ফাংশন গুলোর মধ্যে দেখি নোজ এবং নেজাল ক্যাভিটি, এখানে কি কি ফাংশন আছে। নেজাল ক্যাভিটির ফাংশন হচ্ছে ফিল্টার এয়ার ইউজিং হেয়ার এন্ড মিউকাস। আমাদের নেজাল ক্যাভিটিতে কিছু হেয়ার ফলিকল থাকে, সেই হেয়ার ফলিকল গুলা কি করে, যে আউটসাইডের এনভায়রনমেন্টাল যে ডাস্ট আছে ডাস্টটা ফিল্ট্রেশন করে। ঠিক আছে, এবং যে মিউকাস সিক্রেশন হয় আমাদের নেজাল ক্যাভিটিতে, সেই মিউকাসটাও কি করে, যে বড় ডাস্ট পার্টিকেল গুলো আমাদের হেয়ার হেয়ার নেজাল হেয়ার যেটা আছে হেয়ার ফলিকলটা রিমুভ করে, এবং যেটা নেজাল হেয়ার ফলিকল যেটা রিমুভ করতে পারে না সেটা, যে নাকের ভিতরে যে মিউকাস জমা থাকে ভেজা ভেজা অংশ, সেখানে কি হয়ে যায়, ময়লাটা অ্যাডজাস্ট হয়ে যায়। সো এটা একটা প্রাইমারি ফিল্টার হিসেবে কাজ করে বাতাসে। এটা কি করে, হিউমিডিফায়ার এয়ার, হ্যাঁ না, এই যে এই বাতাসটা যেটা আমরা বাইরে থেকে কি করি, ইনহেল করি, সেটা আমার বডি টেম্পারেচার মেনটেন করার জন্য এটাকে টেম্পারেচারটা কি করে, নিউট্রালাইজ করে। শীতের দিনে এটাকে গরম করে, গরমের দিনে এটাকে কি করে, শীতল করে, যাতে করে আমাদের লাংসে যখন আমাদের যে এয়ারটা প্রবেশ করে সেটা যাতে একটা নিউট্রালাইজ এবং কন্ট্রোল ওয়েতে প্রবেশ করতে পারে। ঠিক আছে, সো এখানে আমরা একটু ছোট্ট একটা ছবি দেখে ফেলি যে লাংসের যে স্ট্রাকচার যেটা, এখানে যে কি থাইরয়েড কার্টিলেজ আছে। ঠিক আছে, তারপরে এটা কি ট্রাকিয়া, ট্রাকিয়ার একটা বিশেষত্ব কি, এখানে কিছু কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ গুলার একটা বৈশিষ্ট্য কেউ বলতে পারবেন, এই ট্রাকিয়াতে যে কার্টিলেজ গুলা থাকে এই কার্টিলেজ গুলো কোন শেপের হয়, আনমিউট করে বলতে পারেন, সমস্যা নাই। ট্রাকিয়ার যে কার্টিলেজ থাকে সেই কার্টিলেজ গুলো কোন শেপের, আনমিউট করে বলতে পারেন, কোনো সমস্যা নাই, বলেন। জি, কেউ আনমিউট করতেছেন না কেন এখন, নাকি আমার কথা শুনতে? ভাইয়া হ্যাঁ, একজন বলেন, না জানলে বলেন জানি না, কোনো সমস্যা নেই, এটাও একটা অ্যান্সার। জানি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা সি শেপ, সি যেরকম না ঠিক সি শেপ, এখানে কার্টিলেজ দ্বারা এই ট্রাকিয়াটা গঠিত। এই যে দেখেন না, এই যেগুলা, এই যে কার্টিলেজ দেখছেন, এই যে কার্টিলেজ, এগুলো সি শেপ, পরবর্তীতে আরো বিস্তারিত দেবে। আসেন, তারপরে আমরা দেখি কি এটা কি রাইট লাংস আর এটা কি লেফট লাংস। রাইট লাংস এর লোব কয়টা, তিনটা, রাইট আপার লোব, মিডল লোব এবং লোয়ার লোব। আর লেফট লাংসে কয়টা লোব, দুইটা লোব। এটা কি দুইটা। আপার লোব এবং কি লোয়ার লোব। আচ্ছা বলেন তো, আমাদের লেফট লাংকে লোব দুইটা কেন, আর রাইট লাংকে লোব তিনটা কেন? কেউ একজন শেয়ার করেন, আনমিউট করে যে বলেন, কোনো সমস্যা নাই, প্রশ্ন করলে অ্যান্সার করবেন। লাইসেন্সে যারা আছেন তাদেরকে মেইন টার্গেট, তাদেরকে বিশেষ করে আরো জানতে হবে। স্যার লেফট লাং নিচে হচ্ছে হার্ট থাকে, এই কারণে ওই শেপটা একটু ছোট আর কি স্যার, আমি এতটুকু জানি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই দেখছেন, এই তো, এই যে পারেন লেফট লাংসের ভিতরে হার্ট থাকে, সেজন্য এটার লোবও হচ্ছে দুইটা এবং সাইজেও ছোট। আর রাইট লাংসের লোবও হচ্ছে তিনটা এবং কি সাইজেও লেফট লাংসের রাইট লাংসটা একটু বড়। এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, কোন লাংসে কয়টা লোব থাকে, কোন লাংস বড় কোন লাংস ছোট। হ্যাঁ, তারপর আসে এখানে আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখি, এটা একটু জুম করে নেই, তাহলে আপনাদের দেখতে হয়তো একটু সুবিধা হবে। দেখেন, এইটা কি, এইটা হচ্ছে একটা লাংসের ফাংশনাল ইউনিট যেটা অ্যালভিওলাই। এই দেখেন এখানে এই যে নীল যে দাগগুলো দেখতে পাচ্ছেন, নীল, এই নীল গুলা হচ্ছে কি ভেনাস, আর এই যে ভেনাস সাপ্লাই, আর এই যে লাল যেগুলো দেখতে পাচ্ছেন এই লাল গুলা কি আর্টারিয়াল সাপ্লাই। তার দ্যাট মিনস কি, এখান থেকে এই যে ভেনের পালমোনারি আর্টারি দিয়ে যে ব্লাড গুলা, যে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলা আমাদের লাংসে প্রবেশ করে, ঠিক আছে, সেই লাংসের সেখান থেকে এই ক্যাপিলারি গুলা অ্যালভিওলার চারপাশ পর্যন্ত চলে আসে, এরা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে লাংসে নিয়ে আসে। এবং আমার ভিতর থেকে এই ব্রঙ্কিয়াল ডাক্ট যেটা আছে, হ্যাঁ ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস দিয়ে অ্যালভিওলাই পর্যন্ত এয়ার চলে আসে। তো এই জায়গাটাতে হয় মূলত কি, আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, গ্যাস এক্সচেঞ্জ হয় হচ্ছে আমাদের এই জায়গাটাতে, এইখানে।
সো এইখানে যে ব্লাড সাপ্লাইটা আছে আমাদের অ্যালভিউলাই থেকে অক্সিজেনটা কি করে, ইন্সপাইরেশনের মাধ্যমে অক্সিজেনটা নেই, সেই অক্সিজেনটা আমাদের কই চলে আসে, অ্যালভিউলাই চলে আসে। এই রেড ব্লাড সেল করে কি, সেই অক্সিজেনটা নিয়ে ব্লাডের সাথে চলে যায়। আর এই এই যে ভেনাস যেটা সাপ্লাইটা আছে এটা করে কি, এখানে ভিতরে লাংসের ভিতরে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয় অ্যালভিউলার ভিতরে। সো এই কার্বন ডাই অক্সাইড ক্যারি করে নিয়ে আসে অ্যালভিউলার ছাড়ে। আর এখান থেকে যে অক্সিজেনটা ছাড়ে সেই অক্সিজেনটা আর্টারির মাধ্যমে, ক্যাপিলারের মাধ্যমে সে কি মেইন ব্লাড স্ট্রিমে নিয়ে চলে যায়। সো এইখানে মূলত কি হয়, গ্যাস এক্সচেঞ্জটা হয়ে থাকে। ঠিক আছে, আসেন পরের টপিকসে চলে যাই আমরা। তারপর ফ্যারিংস কি, ফ্যারিংসটা কি, এটা হচ্ছে যে থ্রটের মধ্যে যেটা থাকে, যা আমরা গলা বলি, মাস্কুলার প্যাসেজ অফ ফুড এন্ড এয়ার। ফ্যারিংস এর মধ্যে ফুড এবং এয়ার দুইটাই যায়। ঠিক আছে, এই ল্যারিংস এ যায় হচ্ছে কি আমাদের ভাগ হয়ে যায়, যেটা কি কন্টেন্ট টনসিল এন্ড এইড ইমিউনিটি। আমাদের ফ্যারিংস এর মধ্যে যেটা গলা হা করলে আমরা যে জায়গাটা দেখতে পাই, যে গলার নিচের অংশ, মানে গলার শুরুর যে অংশটা, হ্যাঁ, বড় করে হা করলে যে টনসিলের দুই পাশে যে ক্যাভিটি দেখতে পাই, সেটাকে বলা হয় কি ফ্যারিংস। ফ্যারিংসে ইনফ্লামেশন যদি হয় সেটা কি বলা হয় ফ্যারেনজাইটিস। সো এখানে ফুড এবং এয়ার দুইটাই এই ফ্যারিংস এর মধ্যে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ইপিগ্লোটিস এর মাধ্যমে সেটা এয়ার লাংসে চলে যায়, আর ফুড পার্টিকেল কই চলে যায়, স্টোমাকে চলে যায়। আর ল্যারিংস যেটাকে বলা হয়, ল্যারিংস কে ভয়েস বক্স বলা হয়। হ্যাঁ, এটা কি সাউন্ড প্রডিউস করে, এবং কি ইপিগ্লোটিস, এই ইপিগ্লোটিসটাই কি এখন আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি ফুড এবং এয়ারের সেপারেশনের জন্য। এখন আমরা যখন আমরা ফুড খাই তখন ইপিগ্লোটিসটা বন্ধ করে দেয়, ঠিক আছে, রেসপিরেটরি ট্র্যাক্টটা বন্ধ করে দেয়। এবং যখন আমরা এয়ার নেই তখন ইপিগ্লোটিসটা কি করে, ওপেন হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদের সৃষ্টি করছে। ঠিক আছে, দেখেন এটা কি কাজ, প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ ফুড ইনটু দ্য এয়ারওয়ে। সো অ্যাসপিরেশন ওই দিন বুঝাইছিলাম কিনা মনে আছে আপনাদের, অ্যাসপিরেশনটা হচ্ছে যে যদি ইনজেকশন অফ ফুড পার্টিকেল ইনটু দা লাংস, ঠিক আছে, যেটা লাংসে এয়ার ব্যতীত অন্য কিছু যদি প্রবেশ করে সেটাকে কি বলা হয়, অ্যাসপিরেশন বলা হয়। সো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে বলবেন, আমি বুঝাই দিব আবার। তো ট্রাকিয়াটা কি, এটা সি শেপড কার্টিলেজ রিং। দেখেন এই যে এটা যেটা প্রশ্ন করছিলাম, সি শেপড কার্টিলেজ রিং টু কিপ এয়ার ওয়ে ওপেন। এটা মনে করেন যদি আপনারা যারা ছেলে মানুষ যারা গ্রামে দেখছেন না, ওই যে ড্রেজার দিয়ে পানি তুলে, ওই বালি তুলে দেখছেন কেউ, ড্রেজারের যে পাইপ থাকে, দেখবেন একটা নীল কালারের পাইপ থাকে, নীল কালারের পাইপের মধ্যে দেখবেন কি সাদা সাদা রিং করা থাকে, দেখছেন কেউ, বড় পাইপ, মোটা পাইপ যেটা বাঁকানো যায়, দেখছেন কেউ? কেউ দেখে থাকলে আনমিউট করে বলেন, সমস্যা নাই। আর কিছু পাইপ থাকে কালো শক্ত পাইপ, ওগুলো বাঁকানো যায় না, দেখছেন কেউ? দেখেন নাই, সুমিয়া নওশিন, সমস্যা নাই। সো এই ট্রাকিয়াটা দেখেন, এই যে আমি একটু ছবিতে চলে যাই, একটু জুম করি, এই যে এই সাদা সাদা যে পোর্শন গুলো আছে এইগুলো হলো সি শেপ কাটলে, যে সাদা সাদা পোর্শন যেগুলো আছে, এটা সি শেপ বলা হয়েছে এই কারণে, দেখেন এটা শেপটা হচ্ছে যে এই যে অনেক এই যে এইরকম, ঠিক আছে, এই যে এইরকম এইরকম সি শেপ। সো এটা এরকম সি শেপ থাকার কারণ আছে, কারণ হচ্ছে যদি আমাদের লাংসের ভিতরে এখানে যদি প্রেসার পড়ে, গলার মধ্যে যদি প্রেসার পড়ে, এটা যদি নরম মাস্কুলার পাইপ হইতো তাহলে কি হয়ে যেত, যে কোনো চাপ লাগলে কিংবা ঘাড় বাঁকা হইলে কিংবা ঘাড় যদি নিচা করেন তাহলে এটা বন্ধ হয়ে যেত, এই পাইপটা বন্ধ হয়ে যেত, শ্বাস আর আমাদের বডিতে প্রবেশ করতো না। কিন্তু এই সি শেপটা থাকার কারণে কি হয়, আমাদের চাপ খাইলেও কি হয় না, শ্বাসনালীটা বন্ধ হয় না। হ্যাঁ, এবং এইখানে একটা, এই জায়গায় একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে, এটা মাস্কুলার জায়গা, এই জায়গাটাতে মাস্কুলার অংশ থাকে। হ্যাঁ, এই জায়গাটাতে মাসেল থাকে। এইখানে মাসেল রাখা হয়েছে কেন বলেন তো, কেউ কি বলতে পারবেন এখানে মাসেলের কাজটা কি, কেন এটাকে, এটা যেহেতু সি শেপ বানাইলো আল্লাহ, তো এটাকে পুরাটা এরকম রাউন্ড শেপ বানাইলে কি সমস্যা ছিল, রাউন্ড শেপ না বানায় কেন সি শেপ বানানো হইলো, কেউ কি বলতে পারবেন? যারা পোস্ট বেসিক আছেন কেউ একজন শেয়ার করেন, সবসময় বাচ্চাদের উপরে দায়ভার দিয়ে রেখে দিবেন না, আপনারাও শেয়ার করেন। পোস্ট বেসিকের কে আছেন, আনমিউট করেন, সমস্যা নাই। পোস্ট বেসিকের কেউ নাই নাকি আজকে? আসি ভাইয়া, আবার জানি না। আচ্ছা আচ্ছা, এসব সমস্যা নাই। এই দেখেন এই সি শেপ কার্টিলেজটা, এই আমারও তো একদিকে দিয়ে একদিকে যায়, এই সি শেপ কার্টিলেজটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটার পিছনে থাকে হচ্ছে আমাদের কি ইসোফেগাস, ইসোফেগাস এই ট্রাকিয়াটার পিছনে ইসোফেগাস যায়, ঠিক আছে।
সে ট্রাকিয়ার সাথে লাগিয়ে থাকে। সো এই জায়গাটা যদি সি শেপে যে খালি জায়গাটা আছে না, এই খালি জায়গার সাথেই লাগানো থাকে কি আমাদের ইসোফেগাস, খাদ্যনালী যেটাকে বলা হয়। ঠিক আছে, এটা যাতে অ্যাটাচ থাকতে পারে এবং হচ্ছে যে এটা যাতে এক্সপান্ড করতে পারে ইসোফেগাসটা। ঠিক আছে, এই জন্য কি করা হয়েছে, এখানে সি শেপটা জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, যাতে করে আমার রেসপিরেটরি ট্র্যাকটাও যাতে বন্ধ না হয়, এবং যদি কখনো ইসোফেগাসের এক্সটেনশনে এক্সপান্ডের প্রয়োজন পড়ে, ইসোফেগাসটা ডাইলেশনের প্রয়োজন পড়ে, কোনো বড় খাবার খেয়ে ফেলছেন, ঠিক আছে, তখন যাতে ইসোফেগাসটা একটা এনাফ পরিমাণ স্পেস পায়। দেখেন না অনেক সময় যে বড় অনেক বড় খাবার একসাথে গিলার সময় শ্বাসনালী আটকে আটকে যায়, মনে হয় না মাঝে মাঝে। ঠিক আছে, এটার কারণেই মানে যখন আপনি বড় ফুড পার্টিকেল একসাথে গিলেন তখন এই শ্বাসনালীতে চাপ দেয়। ঠিক আছে, এই জায়গাটাতে চাপ দেয়, এই জায়গাটাতে চাপ দেওয়ার কারণে মনে হয় কি শ্বাস একটু আটকে যায়, তখন তখন আবার পানি খান আবার ভিতরে চলে যায়। ঠিক আছে, তো এই সি শেপটা থাকার কারণ হচ্ছে এটা একটা আপনাকে ট্রাকিয়াতে কি দিবে, এটা কলাপস করবে না, ট্রাকিয়াটা স্কুইজ যাতে না হয়, এই জন্য এখানে সি শেপ কাটলেজ দেওয়া হয়েছে, এবং কি এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে কি কারণে, যাতে ইসোফেগাস যদি কোনো ধরনের ইসোফেগাসটা যাতে ওখানে অ্যাটাচ থাকে, প্লাস ইসোফেগাস যাতে কোনো ধরনের কোনো প্রেসার পড়লে যাতে ওই জায়গাটা স্পেস পায় ওই খাদ্যটা ট্রান্সপোর্ট করার জন্য। ঠিক আছে, আসেন আমরা একটু পরের টপিকসে চলে যাই। ট্রাকিয়া এবং ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলস, এটা কি ক্যারিজ এয়ার ইনটু দ্য লাং। এই ব্রঙ্কিউলসটা কি করে, লাংসে এয়ার ক্যারি করে। এই ব্রঙ্কিউলসের দুই ধরনের ফাংশন আছে, একটা কি ক্যারি ফাংশন, ব্লাড ট্রান্সপোর্ট অক্সিজেন সে এয়ার ট্রান্সপোর্টও করে, এবং কি রেসপিরেটরি ব্রঙ্কিউলস যেটা আছে সেটা কি গ্যাসও এক্সচেঞ্জ করে। সো ব্রঙ্কিউলস দুই ধরনের, একটা হচ্ছে ব্রঙ্কিউলস, একটা কি রেসপিরেটরি ব্রঙ্কিউলস। ঠিক আছে, আসেন অ্যালভিওলাই। অ্যালভিওলটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ দ্য লাংস, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ, এখানেই কি হয় মূলত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টটা ঘটে থাকে। তারপর দেখেন সারাউন্ডেড বাই ক্যাপিলারিজ, ক্যাপিলারিজ যেটা ছবিতে দেখাইলাম, হ্যাঁ, ক্যাপিলারি মানে কি সবচেয়ে আর্টারিয়াল ক্যাপিলারি এবং ভেনাস ক্যাপিলারি দুইটাই কই থাকে, এইটার অ্যালভিওলাসের চারপাশে জালের মতন বিছানো থাকে। ঠিক আছে, প্রোভাইড এ লার্জ সার্ফেস এরিয়া, এটা কি করে আমাদের লাংসের জন্য যে মেইন যে অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইডের যে হচ্ছে যে ট্রান্সপোর্টটা মূলত এই অ্যালভিওলাই হয়ে থাকে। এখন আসেন লাংসের কি মূলত এটা হচ্ছে দুইটা, রাইট লাংসের 3 লোব এবং কি লেফট লাংসের 2 লোব, যেটা আমি ছবিতে দেখিয়ে দিছি ডিউ টু হার্ট স্পেস। ঠিক আছে, এবং কি ফ্লোরা থাকে। ফ্লোরা কয় ধরনের, ফ্লোরা হচ্ছে দুই ধরনের, একটা কি প্যারাইটাল ফ্লোরা এবং কি ভিসেরাল ফ্লোরা। ভিসেরাল ফ্লোরা এবং প্যারাইটাল ফ্লোরা। ভিসেরাল ফ্লোরা কোনটা, আমরা যেরকম এই লাংসটা দেখছি না, আবার একটু ছবিতে চলে যাই, এই দেখেন এই লাংসটা দেখছি না, এই লাংসের ওয়াল ঘেঁষে যে লাংসের কাভারিংটা থাকে সেটা কি বলা হয় কি ভিসেরাল ফ্লোরা। হ্যাঁ, এবং আমাদের যে থোরাসিক ওয়াল আছে, থোরাসিক ওয়াল আর এই যে ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম আর থোরাসিক ওয়াল, এই জায়গায় এটা যে ফ্লোরা থাকে সেটাকে কি বলা হয় প্যারাইটাল ফ্লোরা। ঠিক আছে, ফ্লোরা হচ্ছে লাংসের কাভারিং এর নাম, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তো আসেন ফ্লোরা টু প্রিভেন্ট ফ্রিকশন ডিউরিং ব্রেথিং। দেখেন ফ্যানে অনেকদিন ফ্যান চললে ফ্যান শব্দ করে না, কিন্তু লাংস যখন শ্বাস প্রশ্বাস নেন তখন কি কোনো সাউন্ড করে না। কি কারণে করে না, আপনার লাংসটা এক্সপান্ড হচ্ছে, লাংসটা আবার স্কুইজ হচ্ছে, এটার লাংসের ক্যাভিটির মাঝখানে প্লোরাল ক্যাভিটিতে কি থাকে, এক প্রকারের ফ্লুইড থাকে। হ্যাঁ, প্লোরাল ফ্লুইড থাকে, যেটার কারণে কি হয় লাংসটা ঘর্ষণ থেকে বেঁচে যায়। ঠিক আছে, তো এই জায়গায় যদি পানি জমে সেটাকে কি বলা হয় বলেন তো, ফ্লোরাতে যদি কোনো ফ্লুইড জমে কিংবা এয়ার জমে কিংবা এমফাইসেমা ব্লাড বলে, জমে, হ্যাঁ এমফাইসেমা। প্লুরাল ইফিউশন। ঠিক আছে, আর যদি এখানে যদি এমফাইসিমা হচ্ছে পাঁচ জমলে। ঠিক আছে, তারপরে আসেন যদি এখানে ব্লাড জমে তাহলে কি থোরাসিক ক্যাভিটি যদি ব্লাড জমে তাহলে কি বলা হয় কি হেমোথোরাক্স। ঠিক আছে, তো এই প্লুরাল ক্যাভিটিটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লিনিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন ভাইয়া এই তিনটা পয়েন্ট আরেকবার একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা দেখেন ভিসেরাল ফ্লোরা এবং প্যারাইটাল ফ্লোরা, ফ্লোরাটা দুই ধরনের। হ্যাঁ, এই লাংসটা দেখেন এই দেখেন এটা হচ্ছে লাংসের সাথে যে লাংসের যে কাভারিংটা থাকে সেটাকে বলা হয় কি ভিসেরাল ফ্লোরা। আর লাংসের বাহিরে যে যে থোরাসিক ক্যাভিটি যেটা আছে, থোরাসিক ক্যাভিটিতে যে ফ্লোরাটা থাকে সেটাকে কি বলা হয় প্যারাইটাল ফ্লোরা। হ্যাঁ, এই ক্যাভিটিটার ভিতরে লাংস কি করে, এই যে আমি ডোরা কাটা জায়গাটা দেখাইতেছি, হ্যাঁ, এই জায়গাটার ভিতরে লাংস প্রশস্ত হয় এবং কি হয় স্কুইজ হয়। বুঝতে পারছেন, একটু বুঝতে পারছেন কিনা বলেন। জি।
হ্যাঁ, সো লাংসের কাভারিং এর নাম হচ্ছে যে প্লোরা। দুই ধরনের হয়, একটা কি প্যারাইটাল প্লোরা আর একটা কি ভিসেরাল প্লোরা। আশা করি বুঝতে পারছেন। জি। আসেন এখন লাংসের যে কন্ডাক্টিং পোর্শন গুলো আছে, হ্যাঁ দেখেন কি কি আছে আমাদের স্ট্রাকচার। নোজ, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং কি ব্রঙ্কিওস এবং টার্মিনাল ব্রঙ্কাস। এন জোন অফ কন্ডাক্টিং জোন আমাদের লাংসে এয়ার কন্ডাক্ট করে, দ্যাট মিনস এয়ার ট্রান্সপোর্ট করে হচ্ছে যে এই নোজের থেকে একদম টার্মিনাল ব্রঙ্কাস পর্যন্ত। এখানে কোনো কি হয় না, গ্যাস এক্সচেঞ্জ হয় না, এখানে শুধু কি এয়ারটা ট্রান্সমিট করে নিয়ে যায়। বুঝতে পারছেন। আর এখানের মধ্যে দেখেন কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কার্টিলেজ প্রেজেন্ট থাকে ট্রাকিয়া এবং ব্রঙ্কাইতে, গবলেট সেল এবং কি সিলিয়েটেড ইপিথেলিয়াম। এই সিলেটেড ইপিথেলিয়াম এটা কি করে জানেন, যদি আমাদের এয়ার হচ্ছে যে এয়ারে যে ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, ডাস্ট থাকে, এই সিলেটেড ইপিথেলিয়াম কি করে, সেটা লাংসে যাওয়া থেকে, অ্যালভিওলে যাওয়া থেকে তারা কি করে, প্রিভেন্ট করে। যতটুকু আমাদের নেজাল কেভিটি কিংবা ল্যারিংস ফেরিংস কভার দিতে পারেন, তখন এই সিলেটেড ইপিথেলিয়াম কি করে, এই জিনিসটা লাস্ট ফিল্টার করে ফেলে। ঠিক আছে। তারপরে দেখেন আমাদের যে ব্রঙ্কিউলসে এটা কি থাকে, স্মুথ মাসেল দ্বারা আমাদের ব্রঙ্কিউলসটা গঠিত। এরপরে আসেন একদম কি পার্ট যেভাবে পরীক্ষায় আসে এরকম ভাবে পরীক্ষায় আসবে আপনার। ঠিক আছে। ট্রাকিয়া, কার্টিলেজ কোথায় কোথায় থাকে লাংসে, আপনার ট্রাকিয়া এবং ব্রঙ্কাসে থাকে। তারপরে হচ্ছে যে এন্ড অফ কন্ডাক্টিং জোন কোনটা, হ্যাঁ এন্ড অফ কন্ডাক্টিং জোন কি টার্মিনাল ব্রঙ্কাস। তারপরে নিচের বলবে কি কন্ডাক্টিং জোন, নিচের কোনটি কন্ডাক্টিং জোন, আপনাকে বলে দেবেন নোজ, ল্যারিংস, ট্রাকিয়া, হ্যাঁ এবং কি অ্যালভিওলাই। তখন আপনি কি বলবেন যে নোজ, ল্যারিংস, ট্রাকিয়া এই তিনটে বল, কারণ অ্যালভিওলাই কি রেসপিরেটরি জোন। আসেন এরপর আমরা কি দেখবো, রেসপিরেটরি পোর্শন অফ লাংস এর কোন জায়গায় রেসপিরেশন হয়। তাহলে কোথায় দেখি, রেসপিরেটরি ব্রঙ্কিওস, ওই যে যেটা বললাম যে ব্রঙ্কিওস একটা কি কন্ডাক্টিং জোনও কাজ করে এবং রেসপিরেটরি জোনেও কাজ করে। সো রেসপিরেটরি ব্রঙ্কিওল গ্যাস এক্সচেঞ্জ করে, মূলত কি করে, এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এক্সচেঞ্জ করে, যে অক্সিজেন রিসিভ করে এবং কার্বন ডাই অক্সাইড আউট করে দেয়। তারপর দেখেন অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক এবং কি অ্যালভিওলাই। অ্যালভিওলার স্যাক কোনটা, আবার চলে যায় ছবিতে, এই দেখেন কই কই ছবি, এই যে যে অ্যালভিওলাটা আছে এইটা হচ্ছে অ্যালভিওলার স্যাক। মানে কি অনেকগুলো অ্যালভিওলা একসাথে, মানে আঙ্গুরের থোকা যেটাকে বলা হয়, এক একটা অ্যালভিওলা, এটা হচ্ছে একটা অ্যালভিওলাই। এই যে গোল দেখতেছেন না ডিমের মতন, এটা হচ্ছে একটা অ্যালভিওলাই। আর এটা পুরো হচ্ছে অ্যালভিওলার স্যাক। আর এই যে এটা হচ্ছে অ্যালভিওলার ডাক। ঠিক আছে, মানে অ্যালভিওলার ডাক মানে কি আঙ্গুরের বটা যেটার কাজ, ঠিক অ্যালভিওলার ডাক ঠিক সেম জিনিস। ঠিক আছে। সো আসেন আসেন এখানে কি, এখানে কোনো কার্টিলেজ থাকে না, থিন ইপিথেলিয়াম থাকে এবং কি এটার মধ্যে রিচ ব্লাড সাপ্লাই থাকে। কারণ কি ব্লাড সাপ্লাই যত বেশি তত গ্যাস এক্সচেঞ্জ বেশি হবে। তারপরে আসেন এইটার মধ্যে সবচেয়ে পরীক্ষায় যেগুলো আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ কি, এই যে রেসপিরেটরি জোন থেকে গ্যাস এক্সচেঞ্জ অকার ইন অ্যালভিওলাই, এটাকে 3 স্টার দিয়ে দিছি, এটা পরীক্ষায় অনেকবার আসে। তারপর টার্মিনাল ব্রঙ্কাস কে কি বলা হয়, লাস্ট কন্ডাক্টিং পার্ট। রেসপিরেটরি ব্রঙ্কিউলস ফার্স্ট রেসপিরেটরি পার্ট। তারপরে সারফেক্টেন্ট ডিফিসিয়েন্সি হলে কি হয়, যে এটা কি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়ে যায় নিউবর্ন বেবিতে, সারফেক্টেন্ট ডিফিসিয়েন্সি। ঠিক আছে। লাংসে যদি সারফেক্টেন্ট ডিফিসিয়েন্সি হয় বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ তখন কি রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিবে। তারপরে স্মোকিং, এই যে স্মোকিং কি কারণে হার্ম করে, স্মোকিং সিলিয়াকে ধ্বংস করে ফেলে, লাংসের যে সিলিয়া থাকে, ঠিক আছে সিলিয়াটাকে নষ্ট করে ফেলে এবং তখনই কি হয় যে ক্রনিক ব্রঙ্কাইটিসে সাফার করে। তারপরে আসেন এখন আসি আমাদের রেসপিরেশনের ফিজিওলজিটা একটু দেখি, যে কিভাবে আমাদের রেসপিরেশনটা কাজ করে। ঠিক আছে, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতেছেন পড়াগুলো? জি, বুঝতেছি। হ্যাঁ আচ্ছা, বুঝতে বুঝতে সমস্যা হলে বলবেন, আমি আর ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবো। তো ধন্যবাদ। আসেন তো এরপরে দেখি, আচ্ছা আপনি কেউ কি বলতে পারবেন, যে একজন বলেন তো দেখি কে আছেন আমাদের, ফারজানা জাকিয়া, জাকির, আপনি একটু আনমিউট করুন। জি। আমাদের রেসপিরেশন স্টেপ গুলো একটু বলতে পারবেন, আমরা কিভাবে রেসপিরেশনটা নেই? ফার্স্টে হচ্ছে ভেন্টিলেশন, দেন হচ্ছে মানে আমি এখান থেকে দেখেই বলতেছিলাম, ভুলেই গেছি। আচ্ছা সমস্যা নাই, আপনি ভুলে গেছেন আবার মনে করে বলেন, সমস্যা নেই।
ভেন্টিলেশন এয়ারওয়ে দেওয়া হয়। আর বাংলায় বলেন, বাংলায় যতটুকু বুঝেন সেটা একদম একটু শেয়ার করেন। আচ্ছা, না পারলে আর জিনা কে আছেন? সাইমা, সাইমা বলেন, জাস্ট আমাদের রেসপিরেশনটা কিভাবে ঘটে আমাদের বডিতে বলতে পারবেন সাইমা? না স্যার। আচ্ছা ঠিক, কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? আচ্ছা স্যার আসেন স্যার। রেসপিরেশনের স্টেপ। হ্যাঁ, রেসপিরেশনের আপনার হচ্ছে যে ফিজিওলজি স্টেপ গুলা, আপনি কিভাবে কোন কোন স্টেপে রেসপিরেশনটা হয়ে থাকে? স্যার হচ্ছে আমি যতটুকু পারি স্যার বলার চেষ্টা হ্যাঁ করতেছি। ওইটাই তো জিজ্ঞাসা করতেছি, ওইটাই জি জিজ্ঞাসা স্যার, করতেছি আমরা যতটুকু পারি বাংলায় শেয়ার বলি, করেন। আমরা হচ্ছে প্রথমে নিঃশ্বাস নিই, নেন। যেটা হচ্ছে নেজাল ক্যাভিটি, সেখান থেকে সে হচ্ছে ফ্যারিংস এর মাধ্যমে, মানে হচ্ছে সেখান থেকে হচ্ছে ইয়াতে যায়, ব্রোঙ্কাস, ব্রোঙ্কিওলাই, তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে অ্যালভিওলাই, সেখান থেকে গ্যাস এক্সচেঞ্জ হয়। তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড মানে গ্রহণ করে, আর অক্সিজেন হচ্ছে যে গ্যাসটাকে চেঞ্জ হয় স্যার। হুম তারপর হুম। আমি আর বলতে পারছি না স্যার। যাক, ধন্যবাদ, অনেকটুকু বলছেন। আচ্ছা আসি আমরা একটু দেখি। So, ধন্যবাদ। এটা দেখেন প্রথমে কি হয়, স্টেপস অফ রেসপিরেশন। হ্যাঁ, প্রথম হচ্ছে মুভমেন্ট অফ এয়ার এন্ড আউট অফ লাং। দেখেন, ইন এন্ড আউট, ভিতরে প্রবেশ করে এবং কি বের হয়, সেটাকে কি বলা হয়? ভেন্টিলেশন। তারপরে দেখেন এক্সটার্নাল রেসপিরেশন কি? এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে যে গ্যাস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই এন্ড পালমোনারি ক্যাপিলারি। গ্যাস এক্সচেঞ্জ আমাদের দুই জায়গায় রেসপিরেশন হয়, ঠিক আছে? একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা কি ইন্টারনাল রেসপিরেশন। হ্যাঁ, দেখেন এক্সটার্নাল রেসপিরেশনটা কি? গ্যাস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই এন্ড পালমোনারি ক্যাপিলারিজ। দ্যাট মিনস আমাদের যে অ্যালভিওলাইয়ের ভিতরে, ঠিক আছে, যে কার্বন ডাইঅক্সাইড সরি অক্সিজেনটা থাকে সেটা কি পালমোনারি ক্যাপিলারিতে, যেটা আর্টারিয়াল ক্যাপিলারি, সেই আর্টারিয়াল ক্যাপিলারিটা অক্সিজেনটা গ্রহণ করে, এবং যে পালমোনারি যে ভেনাস ক্যাপিলারি আছে সেই ভেনাস ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইডটা কই চলে যায়? আমাদের অ্যালভিওলাই চলে যায়। এই এক্সচেঞ্জটাকে বলা হয় কি? এক্সটার্নাল রেসপিরেশন। ঠিক আছে? সো আমাদের প্রথমে এয়ার ঢুকলো নেজাল ক্যাভিটি দিয়ে, নেজাল ক্যাভিটি দিয়ে ঢুকে আমাদের ল্যারিংস ল্যারিংস দিয়ে আমাদের কই চলে গেল? লাংসে গেল। লাংস থেকে আমাদের কন্ডাক্টিং জোন কভার পার করে যখন রেসপিরেটরি জোনে যায়, যে রেসপিরেটরি জোন কি? যে ব্রঙ্কিউলস এবং হচ্ছে কি অ্যালভিওলাই, এখানে যেই হচ্ছে যে এই অ্যালভিওলাই এবং হচ্ছে ব্রঙ্কিউলস এর মধ্যে গিয়ে কি হয়? আমাদের এই এক্সটার্নাল রেসপিরেশনটা হয়ে থাকে। তারপরে কি হয়? দেন গ্যাস ট্রান্সপোর্ট। গ্যাস ট্রান্সপোর্টটা কোথায় হয়? ট্রান্সপোর্ট অফ ব্লাড, ট্রান্সপোর্ট অফ গ্যাস ইন ব্লাড। এই যে পালমোনারি ক্যাপিলারি, ভেনাস ক্যাপিলারি এবং আর্টারিয়াল ক্যাপিলারির মধ্যে যে গ্যাসটা ট্রান্সপোর্ট হইলো, ঠিক আছে? আর্টারিয়াল ক্যাপিলারি করলো কি? অক্সিজেন নিয়ে শরীরে দৌড় দিল। আর ভেনাস ক্যাপিলারি কি করলো? সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বহন করে এনে অ্যালভিওলাই এনে ছেড়ে দিল। ঠিক আছে? আসেন, এরপরে কি করলো? আমাদের ট্রান্সপোর্ট গ্যাস ইনটু ব্লাড, এটা কি গ্যাস ট্রান্সপোর্টের এই ফাংশনটা শেষ করলো, এবং ইন্টারনাল রেসপিরেশন আসে। ইন্টারনাল রেসপিরেশনটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাস বিটুইন ব্লাড এন্ড বডি টিস্যু। এই দেখেন বডি টিস্যুর সাথে এবং ব্লাডটা অক্সিজেনেটেড, ব্লাডটা সারা বডিতে যখন টিস্যুতে যখন পৌঁছে যায়, সেই টিস্যুতে যে মেটাবলিক ফাংশন করার সময় যে কার্বন ডাইঅক্সাইড গুলো উৎপন্ন হয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলো আবার সে ব্লাডে দিয়ে দেয়, এবং তার প্রয়োজনীয় অক্সিজেন সে কি আবার ব্লাড থেকে টিস্যুতে সে রিসিভ করে। তো এটাকে বলা হয় কি? ইন্টারনাল রেসপিরেশন। ঠিক আছে? এখন আসেন সেলুলার রেসপিরেশন কি? সেল ইউজ অক্সিজেন টু প্রডিউস এনার্জি, এটিপি। এটিপি কোথায় ফর্মেশন হয় বলতে পারবেন? এটিপি, এটিপিটা কোথায় ফর্মেশন হয়? কেউ একজন বলেন। মাইটোকন্ড্রিয়াতে। গুড, এই তো বুঝতে পারছেন যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? আমাদের বডির পাওয়ার হাউস বলা হয়। হ্যাঁ পাওয়ার হাউস। হ্যাঁ, বডির পাওয়ার হাউস। তো এই এটিপি থেকে আমাদের কি হয়? শক্তি উৎপন্ন হয় মূলত। ঠিক আছে? এই এটিপির ফুল মিনিং কেউ বলতে পারবেন? এডিনোসাইড ট্রিফসফেট, এডিনো কি জানি? এই তো আশেপাশে গেছেন, কাছাকাছি গেছেন। বলেন বলেন, আনমিউট করেন, কোনো সমস্যা নেই। যখন প্রশ্ন করবো তখন সবাই আনমিউট করতে পারবে। এডিনোসাইন ট্রিফসফেট। আর কেউ বলেন?
অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। গুড, ধন্যবাদ। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা আমাদের বডির মাইটোকন্ড্রিয়াতে এটা গ্রহণ করে। এটাকে কি বলা হয়? যে আমাদের সোর্স অফ এনার্জি। সো এটাকে কি বলা হয়? সেলুলার রেসপিরেশন। আপনি সারাদিন অক্সিজেন নিয়ে আসলে এটাই এই জায়গায় যে অক্সিজেনটা আপনার শরীরে ব্রেকডাউন হবে, এটা হচ্ছে জ্বালানি। ঠিক আছে, এই জ্বালানিটা হবে হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াতে, অক্সিজেনটা ইউজ হবে, অক্সিজেনটা বার্ন আউট হবে, বার্ন আউট হইয়া এটিপি ফর্মেশন করবে এবং কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন করবে। কার্বন ডাইঅক্সাইডটা আবার ঘুরতে ঘুরতে কই চলে আসবে? আবার লাংসে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে বলেন, আরেকবার ওভারভিউ দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে বিষয়গুলো। আপনার পরীক্ষায় আসবে, দেখেন বুঝতে হবে, পরীক্ষা আসতে হবে। সো আমাদের পরীক্ষা আসবে ইন্টারনাল রেসপিরেশন কোথায় হয়, এক্সটার্নাল রেসপিরেশন কোথায় হয়, সেলুলার ভাইয়া রেসপিরেশন আরেকবার কোথায় একটু হয়। বলবেন একটু কষ্ট করে। আচ্ছা, কষ্ট করে বলতেছি, অনেক কষ্ট হইতেছে আমার। হ্যাঁ, ঠিক আছে, কষ্ট করার জন্য কি এক্সট্রা ধন্যবাদ দিবেন? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আসেন। ভেন্টিলেশনটা কি? মুভমেন্ট অফ এয়ার, দাঁড়ান এটা সব মিশানি, ব্ল্যাকবোর্ডটা মিশানি। আসেন আবার দাগাই, নতুন করে দাগাই। লাল কালারটা মেজাজ গরম, মেজাজ গরম কালার লাগে। সবুজ কালার দেই নাকি? কোন কালারটা দেওয়া যায় বলেন তো? সবুজ। স্যার পার্পল কালার, পার্পল। পার্পল কালার। পার্পেল, পার্পেল, পার্পেল। এটা পার্পেল না কোনটা? এটা কি পার্পেল? আর লালই ঠিক আছিল। না, লাল দেখলে মেজাজ গরম, মেজাজ গরম লাগে। আচ্ছা আসেন, তো দেখেন ভেন্টিলেশনটা কি হয়, যে এয়ারটা ইন এবং আউট হয় লাংসে, এটাকে মূলত বলা হয় ভেন্টিলেশন। এয়ার ঢুকে এবং এয়ার বের হয়, শেষ, এটাকে বলা হয় ভেন্টিলেশন। এক্সটার্নাল রেসপিরেশনটা কোথায় হয়? এটা গ্যাস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিউলাই এবং হচ্ছে কি পালমোনারি ক্যাপিলারিস। সো আপনার গ্যাস এক্সটার্নাল রেসপিরেশন বলতে যে আমার লাংসের যে অ্যালভিউলাই যে কি হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সপোর্টটা হয় সেটাকে বলা হয় কি এক্সটার্নাল রেসপিরেশন। আমি এয়ার ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে অ্যালভিউলাই অক্সিজেন রিসিভ করলো, করে অ্যালভিউলাই থেকে অক্সিজেনটা আমাদের রেড ব্লাড সেল কালেক্ট করে নিল এবং রেড ব্লাড সেলে যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা আবার কি করলো আমাদের ইয়াতে অ্যালভিউলে পাঠাই দিল। তখন আবার অ্যালভিউলে সেই যে এক্সহেলেশন যেটাকে বলা হয় এক্সপাইরেশন, এক্সপাইরেশনের মাধ্যমে সেটা আমাদের লাংস থেকে বের করে দিল। সো গ্যাস ট্রান্সপোর্ট কি? ট্রান্সপোর্ট অফ গ্যাস ইন ব্লাড, আমাদের ব্লাডে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সপোর্টটা হলো সেই ট্রান্সপোর্টটা এখানে হয়ে গেল, যে কার্বন ডাইঅক্সাইড সে ছেড়ে দিল লাংসের ভিতরে এবং অক্সিজেন সে নিয়ে ক্যারি করে আবার বডিতে ফিরে গেল। এখন ইন্টারনাল রেসপিরেশনটা হবে। ইন্টারনাল রেসপিরেশনটা কি? গ্যাস বিটুইন এক্সচেঞ্জ অফ গ্যাস বিটুইন ব্লাড এন্ড বডি টিস্যু। সে ব্লাডে তো অক্সিজেন সে নিয়ে চলে আসছে, হ্যাঁ, নিয়ে চলে আসার পরে সে বডি ব্লাড থেকে প্রতিটা অক্সিজেন সমৃদ্ধ যে আরবিসি সেটা কোথায় টিস্যুতে পৌঁছে দেবে, সেটাকে বলা হয় কি ইন্টারনাল রেসপিরেশন। এখন কি সেলুলার রেসপিরেশন, এই যে টিস্যুতে যে অক্সিজেনটা পৌঁছে দিল, সেই টিস্যুর তো পুরা টিস্যু তো অক্সিজেন রিসিভ করে না, সেই অক্সিজেন রিসিভ করে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন বার্ন করে, অক্সিজেন জ্বালায়, অক্সিজেন জ্বালায় আমাদের বডি কি করে? এই এটিপিটা ফর্মেশন করে। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটাই হচ্ছে কি আমাদের বডির এনার্জির মূল উৎস। মাইটোকন্ড্রিয়া এবং এটিপি আমরা কি করি? এনার্জি হিসেবে ইউজ করি। আসেন, আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। দেখেন আবার একটি গ্রিন কালার দিই, পার্পল কালার এত বেশি বোঝা যায় না। আসেন, মেকানিজম অফ ব্রিদিং আমরা দেখি, এই যেটা বলতেছিলাম, ইন্সপাইরেশন, ডায়াফ্রাম কন্ট্রাক্ট এন্ড মুভ ডাউনওয়ার্ড। ডায়াফ্রামটা কি করে? কন্ট্রাক্ট করে এবং ডাউনওয়ার্ড করে। যখন আমরা গ্যাসটা অক্সিজেনটা যখন আমরা কি করি বাইরে থেকে ইনহেলেশন করি, তখন আমার কি পেটটা একটু ফুলে ওঠে না? লাংসটা নিচের দিকে চলে যায় না? হ্যাঁ, লাংসটা নিচের দিকে চলে যায় না ফুলে? তখন আমাদের কি ডায়াফ্রামটাও নিচের দিকে চলে যায়। তখন চেস্ট ভলিউম ইনক্রিজ, আমাদের বুকটা ফুলে ওঠে, এয়ার এন্টারস ইনটু দা লাংস। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন? জি না ভাইয়া। বুঝলে বলেন, বুঝে দিই। আচ্ছা ঠিক আছে, বুঝলে ধন্যবাদ। সো ডায়াফ্রামটা আছে কি আমাদের বডিতে রেসপিরেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সপিরেশনের সময় কি করে? ডায়াফ্রাম রিল্যাক্স এন্ড মুভস আউটওয়ার্ড, ডায়াফ্রামটা রিল্যাক্স হয়ে যায় এবং কি এটা আমাদের উপরের দিকে চলে আসে এবং কি লাংসকে একটা প্রেসার ক্রিয়েট করে যে এয়ারটা বের করে দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর দেখেন চেস্ট ভলিউম ডিক্রিজ এবং এয়ার এক্সিস্ট লাংস, আমাদের চেস্ট ভলিউমটা ডিক্রিজ হয়ে যায় এবং কি এয়ারটা লাংস থেকে বের হয়ে চলে আসে। বুঝতে পারছেন? ইন্সপিরেশন কি? শ্বাস নেওয়া, এক্সপিরেশন কি? শ্বাস ছাড়া। আসেন, এরপরে কি রেগুলেশন অফ ব্রিদিং, আমাদের ব্রিদিং সার্কুলেশনটা কিভাবে রেগুলেট করা হয় দেখেন।
কন্ট্রোল বাই দ্য মেডুলা অবলঙ্গটা এন্ড পন্স, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, মেডুলা অবলঙ্গটা এবং পন্স, ব্রেনের যে দুইটা পোর্শন আছে, এই পোর্শন দুইটাতে কি হয়, আমাদের এই রেসপিরেশনটা কন্ট্রোল করা হয়। নাহলে তো যদি আমরা নিজেরাই কন্ট্রোল করতাম তাহলে তো ঘুমানোর সময় আমাদের রেসপিরেশন বন্ধ হয়ে যেত, তাই না? হুম, বন্ধ হয়ে যেত না? জি ভাইয়া। তো অনেকে জি ভাই। রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করতে পারে, রাগ করে কি শ্বাস প্রশ্বাস বন্ধ করতে পারে? হ্যাঁ না পারে, ভাইয়া। না, বেশি ইচ্ছা করলে হ্যাঁ পারে, একটা সময় পারে। কখন বলেন তো? ওই পারলে সুইসাইড, ভাইয়া ডেট। ওই সুইসাইড করতে না চাইলে তখন লাইন গার্ড বন্ধ করে দেয়। আসেন, এরপরে আসেন, আপনার কি কেউ রেসপিরেশন বন্ধ করতে চান? চান না। আসেন, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড লেভেল স্টিমুলেট ফাস্টার ব্রিথিং। দেখেন আপনার বডিতে যখন কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে, হ্যাঁ, তখন আপনার বডিতে সিগন্যাল দিবে, এই যে মিডল অবলঙ্গটা এবং পন্সের সিগন্যাল দিবে, ঠিক আছে, যে আমার বডিতে এখন কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে, তো আপনাকে ইনহেলেশন করতে হবে সাথে সাথে সিগন্যাল। এই সিগন্যালটা যদি না আসে তাহলে কিন্তু আপনার কিন্তু রেসপিরেশনটা হবে না। যখন আপনি ইন্সপিরেশনটা নিলেন, হ্যাঁ, ইনহেলেশন করলেন, তখন বডিতে অক্সিজেন গেল, যাওয়ার পরে যখন আপনার বডিতে সাথে সাথে যাওয়ার পর যখন পুরা বডি যখন অক্সিজেনটা সাথে সাথে বার্ন করে ফেললো, তখন বডিতে আবার অক্সিজেন ঘাটতি হলো। তখন আবার আপনাকে এই মিডল অবলঙ্গটা এবং পন্স বললো কি, যেটাকে রেসপিরেটরি সেন্টার বলা হয়, হ্যাঁ, এটা কি বলো না, আমার তো আবার অক্সিজেন দরকার, সে আবার আপনাকে ইনহেলেশন করাবে। সো এইরকম কন্টিনিউয়াস জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই সাইকেলটা চলতে থাকে, ঠিক আছে। সো এখানে আরেকটা তথ্য বলে দেই, যখন আমাদের সিওপিডি পেশেন্ট থাকে, হুম, সিওপিডি পেশেন্ট নাম শুনছেন না? যখন সিওপিডি পেশেন্টকে বলা হয় না যে লো ভলিউম অক্সিজেন দিতে হবে, তাদেরকে যদি ম্যাক্সিমাম অক্সিজেন আপনি দেন, হাই হাই ফ্লো অক্সিজেন যদি দেন, তাহলে তাদের এই রেসপিরেটরি সেন্টারটা ডিপ্রেসড হয়ে যাবে। সে মনে করবে আমার বডিতে যে পরিমাণ, কারণ শ্বাস প্রশ্বাসে যে সিওপিডি পেশেন্টের তো বডি রিকোয়ারমেন্টটা কমে আসে, এটার সাথে বডি কোপ করে নাই, হ্যাঁ, অক্সিজেন রিকোয়ারমেন্টটা বডি ন্যাচারালি ফিজিওলজিক্যালি এটা কমে যায়, কারণ ও তো এত অক্সিজেন শরীরে গ্রহণ করতে পারে না, কারণ তার সিওপিডি আছে। সো ওই পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিট হবে, তখন যদি আপনি তাকে হাই ফ্লো হাই ফ্লো অক্সিজেন যদি তাকে দেন, তার বডির ডিমান্ডের চেয়ে বেশি অক্সিজেন যদি তাকে দেন, তখন এই মেডুলা বা মেডুলা আর হচ্ছে পন্স, ওরা ভাববে কি আমার বডিতে তো যথেষ্ট পরিমাণ অক্সিজেন আছেই, তাহলে আমার আর কি করতে হবে না, এত রেসপিরেশন নিতে হবে না। তখন বডিতে কি হবে, আপনার রেসপিরেশন যখন কমে যাবে, তখন বডি আমাদের হিউম্যান বডিতে লেথার্জিক হয়ে যাবে। সো লেথার্জিক হয়ে আস্তে 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 পেশেন্ট ডিটোরিয়েট করবে। সো এই জন্য বলা হয় কি করা, সিওপিডি পেশেন্টকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয় না, এই জন্য লো ভলিউম অক্সিজেন তাদেরকে দিতে হয়। তারপর দেখেন কেমো রিসেপ্টর থাকে, কেমো রিসেপ্টর মনিটর কার্বন ডাইঅক্সাইড এবং কি পিএইচ লেভেল বডির, কারণ লাংস এর আরেকটা কি ফাংশন আছে, যে অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করা, এটাও কি ফাংশন। এই রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস, এটা কি এই পিএইচ লেভেলের উপরে নির্ভর করে। সো এটা নিয়ে আরেকটা ক্লাস হবে আরেকদিন। আচ্ছা, গ্যাস এক্সচেঞ্জ প্রসেসটা কি? অকার্স বাই ডিফিউশন একটা কি, ট্রান্সফিউশনের একটা প্রসেস। অক্সিজেন মুভস ফ্রম অ্যালভিওলাই টু ব্লাড, কার্বন ডাইঅক্সাইড মুভস ফ্রম ব্লাড টু অ্যালভিওলাই, এবং এক্সটার্নাল রেসপিরেশন অকার এট দ্য অ্যালভিওলাই ক্যাপিলারি মেমব্রেন, যেটা আগে বলছিলাম এক্সটার্নাল এক্সপিরেশন আসে। মেইন রেসপিরেটরি অর্গান হচ্ছে লাংস, এটাও কিন্তু পরীক্ষায় আসে, মেইন রেসপিরেটরি অর্গান কোনটি। তারপর দ্য লাংস এর প্রাইমারি অর্গান ফর রেসপিরেটরি সিস্টেম, এইভাবে কিন্তু আসে, যেভাবে পরীক্ষা যেভাবে করে আসে ওইভাবে করেই আপনাদেরকে পড়ানো হচ্ছে, যে মেইন রেসপিরেটরি অর্গান অফ বডি কোনটা, লাংস। তারপরে কি লাংস বলে প্রাইমারি অর্গান অফ রেসপিরেটরি সিস্টেম, তখনও কি অ্যান্সার হবে লাংস, ঠিক আছে। সো আপনাদেরকে ওইভাবে করেই পড়ানো হচ্ছে, কারণ বইয়ে আপনারা বিভিন্ন ভাবে পড়ছেন, পরীক্ষায় বান্দারা যেভাবে প্রশ্ন করে আমাদেরকে ওইভাবে শিখতে হবে, কারণ এখন আমরা কি মেইনলি পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করতেছি, ঠিক আছে। জ্ঞান আমরা বহুত অর্জন করবো পরে, আগে পরীক্ষা পাস করে নিই, ঠিক আছে। আসেন, গ্যাস এক্সচেঞ্জ প্রাইমারি ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম, এক্সটার্নাল রেসপিরেশন, যেটা আমি অলরেডি আপনাদেরকে বুঝাইছি বিস্তারিত ওই আগের টপিকটাতেই, ঠিক আছে। তো এটা আপনারা একবার দেখলেই বুঝবেন। দেন অ্যালভিওলাই এবং পালমোনারি ক্যাপিলারিস, তবে দেখেন alveoli capillary membrane is thin, produce large surface of area for diffusion, auto diffuse from alveoli to blood, ওই যে alveoli থেকে ব্লাডে অটো অক্সিজেন চলে যায়। তারপরে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ ফ্রম ব্লাড ইনটু অ্যালভিওলাই, ওই যে বললাম যে ব্লাডের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে নিয়ে আসে, সেটা অ্যালভিওলাই এসে ছেড়ে দেয়, ঠিক আছে। এবং রিমুভ থ্রু এক্সপাইরেশনের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়। তারপরে কি এখানে দেখেন থিন রেসপিরেটরি মেমব্রেন কোনটা, এই যে আমাদের অ্যালভিওলাইটা। তারপর লার্জ নাম্বার অফ অ্যালভিওলাই, হ্যাঁ, যে সরি এটা কোনটাই আসলো, আচ্ছা
হ্যাঁ, লার্জ নাম্বার অফ অ্যালভিওলাই আপনার কি নির্দেশ করবে? এই যে এফিসিয়েন্ট গ্যাস এক্সচেঞ্জ করতে হলে, মানে গ্যাস এক্সচেঞ্জ যদি ইফেক্টিভ ভাবে হইতে হয় তাহলে আপনার এই যে অ্যালভিওলাইটা লার্জ নাম্বার থাকতে হবে। আপনার যদি কোনো রেসপিরেটরি প্রবলেম ডিজিজ থাকে, অ্যালভিওলার ডাক্ট যদি বন্ধ থাকে কিন্তু আপনার লাংস একটা না থাকে, তাহলে কিন্তু এফিসিয়েন্ট গ্যাস এক্সচেঞ্জ হবে না। এটা কিন্তু পরীক্ষায় আসে যে এফিসিয়েন্ট গ্যাস এক্সচেঞ্জের শর্তগুলো কি কি, ঠিক আছে? তখন আপনার কি হবে, রিচ ক্যাপিলারি নেটওয়ার্ক, আপনার অ্যালভিওলার চারপাশে যত বেশি ক্যাপিলারি থাকবে তত বেশি আপনার কি হবে, এই গ্যাস এক্সচেঞ্জ বেশি হবে। প্রেজেন্স অফ সারফেক্টেন্ট, ঠিক আছে? সারফেক্টেন্ট যদি ঠিক মতন থাকে অ্যালভিওলার ভিতরে, তাহলে অ্যালভিওলারটা কি হবে না, কলাপস হবে না, মানে চুপসে যাবে না, ঠিক আছে? সো যত অ্যালভিওলার যদি চুপসে না যায় তখন বেশি বেশি কি হবে, গ্যাস এক্সচেঞ্জ করতে পারবে ওই অ্যালভিওলাই গুলো। সো এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, এফিসিয়েন্ট গ্যাস এক্সচেঞ্জের ফ্যাক্টর গুলো। এরপর আসেন, এখন আমরা ব্রিদিং এর কিভাবে কন্ট্রোল করবে দেখেন। এই যে যেটা বললাম, দ্য মেডুলা অবলঙ্গটা অ্যাক্ট মেইন রেসপিরেটরি সেন্টার এন্ড কন্ট্রোল রেট এন্ড রিদম। দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে মেডুলা অবলঙ্গটা কি করে, রেসপিরেটরি সেন্টার হিসেবে কাজ করে, মেইন রেসপিরেটরি সেন্টার। এবং এটার রেসপিরেটরি রেট এবং রিদম, রেট বলতে আপনি প্রতি মিনিটে কতবার করে নিচ্ছেন, আর রিদম কি আপনি সমান্তরাল ভাবে নিচ্ছেন, মানে হারমোনিক ওয়েতে কতটা নিচ্ছেন, যে তালটা ঠিক আছে কিনা। 1 মিনিটে আপনি দেখা গেলে কি 10 সেকেন্ডে 20টা নিলেন, আবার 5 সেকেন্ডে 5টা নিলেন, আবার পরবর্তী 10 সেকেন্ডে আবার 10টা নিলেন। সো এটা কি রিদমটা ঠিক হলো না। সো আপনার এই রিদমটা মেনটেন করে এই মেডুলা অবলঙ্গটা। এবং কার্বন ডাইঅক্সাইড লেভেল কি করে আমাদের, প্রাইমারি স্টিমুলেট ফর রেসপিরেশন। আমার কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে গেলেই এটা কি রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে, হ্যাঁ, যে আমার আবার বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, সো আমাকে বের করে দাও এবং কি অক্সিজেনটা গ্রহণ করো, ঠিক আছে? তারপর পন্স কি করে, রেগুলার স্মুথ মাসেল এবং ব্রিদিং প্যাটার্ন, যে ব্রিদিং প্যাটার্ন এবং কি আমাদের স্মুথ মাসেলে যেসব রেসপিরেটরি মাসেল আছে এগুলো কে কন্ট্রোল করে, এই পন্স কন্ট্রোল করে। কিন্তু মূল ফাংশন কি করে, মেডুলা অবলঙ্গটা, ঠিক আছে? এবং কেমোরিসেপ্টরস কি করে এখানে, এই যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেলে ওই এটাকে সিগন্যাল দেয়, মেডুলা অবলঙ্গটাকে সিগন্যাল দেয় যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে হবে, অক্সিজেন গ্রহণ করতে হবে। এবং অক্সিজেন যদি বেশি, অক্সিজেন যখন আবার বেড়ে যাবে তখন আবার কি করবে, যে তাকে সিগন্যাল দিবে যে আমার অক্সিজেন এখন বেড়ে গেছে, এখন আর রেসপিরেশন নেওয়ার দরকার নাই, অক্সিজেন বার্ন আউট হয়ে গেছে, আবার পরবর্তীতে কি করতে হবে, আমাদের রেসপিরেশন নিতে হবে। সো এই সিগন্যালটা এই কেমোরিসেপ্টরসটা কি করে, আমাদের মেডুলা অবলঙ্গটাকে পাঠায়। এবং এটা কি পিএইচ লেভেল এবং অ্যাডজাস্ট ব্রিদিং অ্যাকর্ডিংলি, যে আমাদের বডি যে প্রেসার অফ হাইড্রোজেন এটা মেনটেন করে কে, এই কেমোরিসেপ্টর। এই যে দেখেন, ওই যে যেটা বললাম আপনাকে, যে সিওপিডি পেশেন্টকে কি করা যায় না, যে লো লেভেল অক্সিজেন দিতে হয়, ঠিক আছে? আগেরটা পরেরটা আগে পরে ফেলছে, কোনো সমস্যা নেই। ভাইয়া ওই যে পন্সের এটা যে বললেন ওটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, পন্সটা হচ্ছে যে আপনার এটা আমাদের আবার লাংসে যে অ্যালভিওলাই গুলো আছে না, জি অ্যালভিওলাই গুলো আছে না, আপনি দেখেন এই অ্যালভিওলাইটা আমাদের কিন্তু স্মুথলি মেনটেন করে, সে কিন্তু কলাপসও করতেছে না, ঠিক আছে? সে প্লাস হচ্ছে যে আপনার কোনো ধরনের জটিলতা তৈরি করতেছে না, যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার পর আবার ছাড়তেছেন, আবার নিঃশ্বাস নিচ্ছেন, এই যে স্পন্টিনিয়াস যে একটা প্যাটার্ন আছে, এটা এমন হচ্ছে না যে আপনি নিঃশ্বাস নিয়ে ফেলছেন, আবার আপনাকে 10 সেকেন্ড বসা স্টপ রাখছে, আবার 10 সেকেন্ড পর আবার নিচ্ছেন। কারণ এখানে দেখেন আপনাকে এই কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনাকে মেডুলা অবলঙ্গটাকে সিগন্যাল পাঠাবে যে আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। তখন কিন্তু রেসপিরেশনটা সে এমন না যে একবার বন্ধ করে, যে এই পন্সটা এটা কন্ট্রোল করে আমার, যে একটা বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, এটাকে স্মুথলি, যেটা মানে কন্টিনিউয়াস রাখা, হ্যাঁ, এটা রাখতেছে কে, এই এই পন্সটা। মানে এক কথা বলতে মেডুলা অবলঙ্গটা এবং কেমোরিসেপ্টর সিগন্যাল পাঠাচ্ছে কি, আমার অক্সিজেন বেড়ে গেছে, আমার কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, আমার অক্সিজেন কমে গেছে। এইটা কেমোরিসেপ্টর মেডুলা অবলঙ্গটাকে কি করে, সিগন্যাল পাঠায়। এবং এই সিগন্যাল পাঠানোর সময় এবং এই সিগন্যাল পাঠানোর মুহূর্তটা এবং পুরা কন্টিনিউয়াস যে আমাদের প্রসেসটা, এটা নিয়মিত রাখে কি এই পন্সটা, ঠিক আছে? এমন কোন ধরনের ইন্টারাপশন যাতে না হয় আমাদের এই ব্রিদিং প্যাটার্নে, ঠিক আছে? এই মূল ভূমিকা পালন করে এখানে এই পন্স, ঠিক আছে? আর এই এখানে আবার একটু চলে আসি মিডুলাতে, দেখেন এখানে দেখেন আমি মুছে দিই আবার আপনাদেরকে দেখেন। মেডুলা অবলঙ্গটা কি করলো, রেট এবং রিদমটা আমাকে কি করলো, সে মেনটেন করতেছে। রেট এন্ড রিদম কখন আমাকে মেনটেন করতে পারবে, যখন সে বুঝতে পারবে আমার কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে, তখন সেটা কি করবে, স্টিমুলেট করবে। স্টিমুলেট কি করবে, আমার মেডুলা অবলঙ্গটাকে স্টিমুলেট করবে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এখানে আমার বডিতে অক্সিজেন দরকার। আবার যখন অক্সিজেন সে ইনহেল করলো তখন আবার অক্সিজেন লেভেল স্টেবল,
আবার যখন অক্সিজেন লেভেল কমে গেছে, যখন সেলুলার রেসপিরেশনের পরে যখন অক্সিজেন লেভেল কমে গেছে, তখন আবার আমার কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে। তো এই যে বাড়া এবং কমার মধ্যে যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের মধ্যে যে যাতে কোনো আমাদের রেসপিরেশনটা কি না হয়, ইন্টারাপশন না হয়, এবং এটাকে কন্টিনিউয়েশন রাখা, স্মুথলি মেনটেন করা। ঠিক আছে, ব্রিদিং প্যাটার্ন, যে আমাদের মানে কতটুকু আপনি কতটুকু ভলিউম আপনি নিবেন, কতটুকু ভলিউম আপনি ছাড়বেন। ঠিক আছে, এটা নিয়ে এইটার কাজটা হচ্ছে মূলত এই পন্সের। বুঝতে পারছেন? যা বুঝেন নাই, যে কে জানে বললেন বুঝেন নাই, এখন বুঝতে পারছেন কিনা বলেন। মানে অক্সিজেন ছাড়া নেওয়ার যে কার্যকারিতা আছে সবগুলো পন্স করে, এটাই তো? না, ছাড়ার নেওয়ার না। আপনার অক্সিজেন যদি বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, ঠিক আছে, বেড়ে যাওয়ার পরে আপনাকে কি করবে, যেমন প্রাইমারি স্টিমুলেট করবে কাকে, এই মেরুল অবলঙ্কাটাকে স্টিমুলেট করলে যে আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। ঠিক আছে, এটা কে জানাইলো, এই যে কেমো রিসেপ্টর। কেমো রিসেপ্টরটা জানাই দিছে কাকে, এই মেরুল অবলঙ্কটাকে জানাইছে আমার বডিতে কি হয়েছে, এখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এখন আমার অক্সিজেন দরকার। সো অক্সিজেন সে আবার ইনহেলেশন নিল। সো এই যে একজন কমে গেছে, একটা বেড়ে গেছে, তারপর ইন্সপাইরেশন দরকার, এক্সপাইরেশন দরকার। এইটা মূলত সেন্ট্রালাইজ হয় হচ্ছে পন্সে। পন্সটা এই কাজটা কি করে, স্পন্টেনিয়াস রাখে। বুঝতে পারছেন? মানে এই মেডুলার এবং হচ্ছে কেমো রিসেপ্টর, এই দুইটার যে যোগ সাদৃশ্য হবে, এটা যাতে কন্টিনিউশন থাকে। এটার কারণে যদি কোনো আমাদের রেসপিরেশনের ব্যাঘাত না ঘটে, এবং রেসপিরেশনের যেটা প্যাটার্ন, যে আমরা অনেক সময় বড় বড় নিঃশ্বাস নেই, অনেক সময় ছোট ছোট করে নিঃশ্বাস নেই, কিংবা ভয় পাইলে ঘন ঘন নিঃশ্বাস নেই না, জি। এইগুলা নিয়ন্ত্রণ করা হচ্ছে পন্স। আচ্ছা, আশা করি ঠিক বুঝতে আছে। পারছেন। জি। আচ্ছা, এখন আমাদের মাসেল অফ ইন্সপাইরেশন, আমাদের ইনহেলেশন করার সময় যে বডির মাসেল যেগুলা আমাদের কাজ করে সেটা একটু দেখবো। হ্যাঁ, সর্বপ্রথম এবং মেইন ফাংশন যেটা করে সেটা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম কিন্তু ডায়াফ্রামও বলা হয়, সম্মান করে ডায়াফ্রাম আগে বসে। ঠিক আছে, ডায়াফ্রামও বলা হয়। ডায়াফ্রাম, তারপর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, যে আমাদের দুইটা রিবস এর মাঝখানে যে মাসেল আছে সেটা কি ইন্টারকোস্টাল মাসেল বলা হয়। ঠিক আছে, তারপর স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসেল। ঠিক আছে, যেটা কি আমাদের গলার দুই পাশে যে দুটো মাসেল থাকে না, থাইরয়েডের দুই পাশে, এই যে ম্যান্ডিবল থেকে চলে এসে যে একদম ক্ল্যাভিকলের একদম টিপ পর্যন্ত যে দুটো মাসেল দেখা যায়। ঠিক আছে, এটা কি বলা হয়, স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসেল বলা হয়। তারপর স্ক্যালিনি মাসেল, পেক্টোরিয়াস মেজর এন্ড মাইনর, এবং কি সেরেটাস অ্যান্টেরিয়র। আসলে আমরা একটু ছবিতে দেখি কোন মাসেল কোনটাই। দেখেন, স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসেল যেটা বললাম, এই যে আমাদের গলার এখান থেকে এই যে ক্ল্যাভিকল, এই যে ক্ল্যাভিকলের এইখানে চলে আসে, দেখছেন এই যে এই মাসেলটা, সবাই হাত দেন নিজের গলায়, এটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসেল। তো স্ক্যালিনি মাসেল সেটা কি আমাদের ঘাড়ের পিছন দিকের মাসেল। ঠিক আছে, তারপরে আসেন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, সেটা কি যে দুইটা রিবস এর মাঝখানে যে মাসেলটা হবে, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তারপর ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম, যে আমাদের বডির লাংস এর ভিতরে যে দুইটা ডায়াফ্রাম থাকে, এই দুইটা ডায়াফ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্সপাইরেটরি মাসেল, যে আমরা ইনহেলেশন করার সময় এই মাসেল গুলা কি হয়, এই মাসেল গুলার সহায়তায় আমরা গ্যাস বডিতে প্রবেশ করাইতে পারি, মানে এয়ার বডিতে নিতে পারি। এবং এয়ার বডিতে নিলেন, এখন ছাড়ার জন্য তো আমাকে মাসেল প্রয়োজন, শক্তি প্রয়োজন। তো তখন আমরা কি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আমাদের রিবস এর ভিতরে যে মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আছে। আপনারা চাকনির হাড্ডি খাইছেন না, খাসির চাকনির হাড়, চাকনি ওই যে বুকের পাঁজরের হাড়, ওই পাঁজরের হাড়ের ভিতরের অংশ হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর চাকনির হাড়ের বাইরের অংশটা যে মাসেল গুলো সেগুলো কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। দ্যাট মিনস দুইটা রিবস এর মাঝামাঝি যে মাসেল গুলো থাকে সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল মাসেল। তারপর আসেন এক্সটার্নাল অবলিক মাসেল, এই দেখেন এখানে অবলিক আকারে এই ধরনের যে মাসেলটা, এটাকে বলা হয় এক্সটার্নাল অবলিক। এবং রেকটাস অ্যাবডোমিনালিস, আমাদের অ্যাবডোমিনের মাঝখানে যে শক্ত মাসেল গুলো যেটা দেখা যায় সেটাকে কি বলা হয়, রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল। ঠিক আছে, সো আমাদের যে পাশে, আমাদের মাসকুলার বডির যে পাশেই দেখেন এই জায়গাটাতে, যেটা থাকছে দেখি ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস এবং ইন্টারনাল অবলিক। সো পালমোনারি, সরি, এক্সহেলেশনের জন্য যে আমরা নিঃশ্বাস ফেলার সময় এই মাসেল গুলো বডিতে কাজ করে। সো এটা মুখস্থ করবে, এটা কিন্তু আপনার ইয়েতে আসবে, পরীক্ষায় আসবে, যে কোনটা এক্সপাইরেটরি মাসেল কোনটা এবং ইন্সপাইরেটরি মাসেল কোনটা। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই কমন প্রশ্ন। এটা আমরা পড়ছি না যখন একাডেমিকলি অ্যানাটমি ফিজিওলজি পড়ছেন, তখন পড়ছি না আমরা এটা। কে কে পড়ছেন?
কেউ পড়েন নাই নাকি? পড়ছি ভাইয়া, এখন তো মনে হ্যাঁ, নেই। আচ্ছা সমস্যা নাই, মনে নাই থাকতে পারে, এই জন্যই তো পড়াইতেছি। কিন্তু এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু আসতো। যারা বিএসসি পড়ছেন তাদের কিন্তু অনেকবার এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, ডিপ্লোমাদেরও আসছে কিন্তু এই প্রশ্নটা। আসেন, এই যে মাসেল অফ এক্সপাইরেশন যেটা দেখাইলাম, ঠিক আছে। তো এরপরে চলে আসি আর্টারিয়াল ব্লাড গ্যাস। আর্টারিয়াল ব্লাড গ্যাস স্যাম্পলিং আমরা কিভাবে করব, কারণ লাংসের এইখানে ফিজিওলজিতে এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, বলতে পারবেন যে এবিজি আমরা কোন কোন আর্টারি থেকে কালেক্ট করি? ও ফিমোরাল দেখা যাবে। আর্টারি। হ্যাঁ, ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি থেকে লেস, মেজরিটি করা হয় রেডিয়াল আর্টারি থেকে, ঠিক আছে। ফিমোরাল আর্টারি থেকে কয়দিন করছেন, রেডিয়াল আর্টারি থেকে কয়দিন করছেন? এমনি স্যাম্পল টানছি, বাট আপনার হচ্ছে অ্যাবিজির জন্য টানি নাই। হ্যাঁ, এবিজির জন্য প্রাথমিকভাবে এবং মোস্টলি রেডিয়াল আর্টারি থেকে ড্র করা হয়। কে কে টানছেন বলেন তো এবিজির জন্য? জি স্যার, টানছি আমি ভাইয়া, টানছি। রেডিয়াল আর্টারি থেকে বেশি টানা হয়েছে। হ্যাঁ, রেডিয়াল আর্টারি থেকে বেশি টানা হয়েছে। জি স্যার, গুড রেডিয়াল আর্টারি থেকে বেশি টানা হয়েছে। গুড, এই দেখছেন। তো এটা কিন্তু পরীক্ষায় আসবে যে এবিজি জন্য কোন আর্টারি থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়, ঠিক আছে। জি ভাইয়া। এবং এবিজি কিসের কি, এবিজি টেস্ট এটা কিন্তু পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। এবিজি টেস্ট কিসের কিসের জন্য করা হয়, কি কি দেখার জন্য এবিজি টেস্টটা করা হয়, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই কমন, স্টার মার্ক দিয়ে রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের বিগত পরীক্ষায় আসছে, বিগত সালের পরীক্ষায় আসছে। সো অক্সিজেনেশনের জন্য আপনার বডি আর্টারিয়াল ব্লাডে কি পরিমাণ অক্সিজেন আছে, তারপরে আপনার ভেন্টিলেশন কেমন হচ্ছে, বডিতে এয়ার কি নিতে পারতেছে ছাড়তে পারতেছে এটা বোঝার জন্য, তারপরে অ্যাসিড বেস ব্যালেন্স বোঝার জন্য, ঠিক আছে। সো এবিজি আমরা এই ফাংশন গুলো দেখার জন্য করে থাকি। সো এবিজি স্যাম্পলিংটা ব্রেন থেকে নেওয়া হয় না আর্টারি থেকে নেওয়া হয়, তখন বলতে হবে আর্টারি থেকে। তারপর মোস্ট কমনলি কোন আর্টারি থেকে নেওয়া হয়, তাহলে কি রেডিয়াল আর্টারি থেকে, ঠিক আছে। আপনার পরীক্ষায় যেভাবে আসে ওইভাবে পড়ানো হবে। সো আপনি যে শীট গুলো ভালো করে পড়েন, সাথে টেক্সট বই যদি পড়েন, আশা করি আপনারা যেদিন যে সিস্টেমটা পড়াবো ওই দিন একটু আপনাদের সাথে যে টেক্সট বই আছে ওগুলো একটু দেখে নেবেন। কারণ আমি হচ্ছে যে মোস্টলি যেগুলো ইম্পর্টেন্ট বেশি বেশি পরীক্ষায় আসে, কিংবা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ, একদম সামারাইজ করে ওই টপিক গুলো আপনাদের সামনে নিয়ে চলে আসে। সো এগুলো তো অবশ্যই পড়বেন, সাথে কি একটু টেক্সট বইও একটু রিভিশন দিবেন, তাহলে কি আপনাদের বিগত সালের আগের দিনের পড়াগুলো একটু রিভাইজ হবে, ঠিক আছে। সো রেডিয়াল আর্টারিতে যারা এবিজি এর জন্য স্যাম্পল কালেকশন করছেন, তারা এলএন টেস্ট কি কখনো করে নিছেন? এলএন টেস্ট অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। এলএন টেস্ট করছেন কখনো? না স্যার। কেউই করেন হ্যাঁ, নাই? এলএন টেস্ট বলতে আমাদের তো মেশিন ছিল, সেটাতে করছি। এখন এলএন টেস্টটা কি আসলে? আচ্ছা, এলএন টেস্টটা হলো, আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। উম, দেখেন, কি আমাকে দেখা যাচ্ছে? এই যে জি আমাদের যে ভাইয়া, দেখা যাচ্ছে। এই যে আর্টারি দেখেন, আমাদের যে রেডিয়াল আর্টারি গেছে না, দিক দিয়ে রেডিয়াল আর্টারি না আলনার আর্টারি দিক দিয়ে গেছে না, হ্যাঁ। জি এটা আপনি যদি এখান থেকে এই রেডিয়াল আর্টারি থেকে যদি আপনি এবিজি কালেক্ট করতে চান, তখন আপনাকে টেস্ট করতে, এই যে এখানে দুই হাত দিয়ে, আমি তো নিজের এক হাত দিয়ে দুইটা দেখাইতে পারতেছি না, জি এক আঙ্গুল দিয়ে আপনি হাতটা এভাবে করে ধরবেন, এভাবে করে ধরে দুই আঙ্গুল দিয়ে এক 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 বৃদ্ধ আঙ্গুল দিয়ে হচ্ছে আপনি রেডিয়াল আর্টারি চাপ দিবেন, আর একটা হচ্ছে কি আলনার আর্টারি চাপ দিয়ে রাখবেন, এবং হাতটা মুঠি করে নিয়ে চাপ দিবেন, ঠিক আছে। যেমন একটা দেখাই আমি, এই যে এভাবে করে এক আঙ্গুল দিয়ে আপনি কি করবেন, রেডিয়াল আর্টারি চাপ দিবেন, আর এক আঙ্গুল দিয়ে আলনার আর্টারিতে চাপ দিবেন। তখন এর চাপ জি দিয়ে রাখার পর রুগীকে বলবেন হাত খুলেন, হাত খোলার পরে দেখবেন কি তার হাতটা ফ্যাকাশে ফ্যাকাশে, কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে তার হাতটা কি আবার রেডিশ কালার চলে আসবে, ঠিক আছে। এই টেস্টটা জি কি কারণে করা হয়? এই টেস্টটা করা হয় হচ্ছে যে আমি যে রেডিয়াল আর্টারিতে পাংচার করব, এই রেডিয়াল আর্টারিটা যদি ইনজুর্ড হয়ে যায়, তখন তার আলনার আর্টারিটা ফাংশনিং আছে কিনা। যদি আলনার আর্টারিটা ফাংশনিং না থাকে, তাহলে কি হয়ে যাবে, আমার এই হ্যান্ডটা কি পাবে না, পরে ব্লাড সাপ্লাই লস হয়ে যাবে, ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়ে যাবে। সো এটা চেক করার জন্য কি করা হয়, এই এলএন টেস্টটা করা হয়, ঠিক আছে। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এটা এই একটা ভিডিও দেখবেন, ঠিক আছে। কোলেটারাল সার্কুলেশন, যে রেডিয়াল আর্টারি আলনার আর্টারি দিয়ে কি করা যায় কিনা, সার্কুলেশন আছে কিনা। কারণ আপনি একটা আর্টারি ইনজুরি করে ফেললে যদি আরেকটা আর্টারি না থাকে, তাহলে কি হয়ে যাবে,
বড় বিপদ হয়ে যাবে, বেচারা হাত হারাই ফেলতে পারে। আচ্ছা, এবিজিতে আমরা কি কি দেখি দেখেন, পটেনশিয়াল অফ হাইড্রোজেন, এটা পিএইচ এর ফুল মিনিং, এটাও পরীক্ষায় আসতে পারে। তারপরে এই 5 মেজর কম্পোনেন্ট, কয়টা কম্পোনেন্ট দেখা হয় এবিজিতে, এটাও পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, এই আপনার এই শূন্যস্থানে এইভাবে আসতে পারে। তো দেখেন পিএইচ, যেটা পটেনশিয়াল অফ হাইড্রোজেন, এটা কি করে, অ্যাসিড বেস ব্যালেন্স। 7.35 আমাদের নর্মাল পিএইচ লেভেল, 7.35 এর নিচে হলে সেটা কি হবে, অ্যাসিডিক হবে, অ্যাসিডোসিস হবে, এবং 7.45 এর উপরে গেলে সেটা কি হবে, অ্যালকালোসিস হবে। এটা রেসপিরেটরি সমস্যার জন্য হয় সেটা রেসপিরেটরি অ্যালকালোসিস এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর যদি মেটাবলিক প্রবলেমের কারণে হয় তাহলে সেটা কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যালকালোসিস। এটার জন্য আরেকটা আপনাদের ক্লাস নেওয়া হবে, এটা বিস্তারিত বোঝাতে হবে, এটা অনেক লম্বা করা। ঠিক আছে। সো PaCO2, এটা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, আমাদের বডিতে কত পরিমাণ আর্টেরিয়াল ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত আছে, এটা কি 35 থেকে 45। ঠিক আছে, এটা নর্মাল রেঞ্জ। তারপরে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আমাদের আর্টেরিয়াল ব্লাডে কতটা অক্সিজেন কি স্যাচুরেটেড আছে, এটা কি 80 থেকে 100 মিলিগ্রাম মিলিমোল পার হাইড্রোগ্রাম, মানে কি ওই যে মিলিমোল পার, সরি মিলিমিটার পার মার্কারি বলি না, এটা হচ্ছে মিলিমিটার পার মার্কারি। এটা প্রেসারটা কত, আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেন প্রেসারটা কত সেটা বোঝা যাবে কত কি এর মাধ্যমে, PaO2 এর মাধ্যমে। নর্মাল ভ্যালু কত, 80 থেকে 100। সো এটা কি আপনার এমসিকিউ তে আসতে পারে। সো বাইকার্বনেট আয়ন, এটা মেটাবলিক কম্পোনেন্ট, এটাকে ইন্ডিকেট করবে আপনার। যদি মেটাবলিক, যদি হাইড্রোজেন বাইকার্বনেট যদি আপনার বেশি থাকে, হ্যাঁ, যদি 30, 40, 50 থাকে, তাহলে এটা কি হবে, মেটাবলিক কজ। এবং এই যদি মেটাবলিক কজের সাথে যদি অ্যালকালোসিস কিংবা অ্যাসিডোসিস থাকে, তাহলে কি বলবে, মেটাবলিক অ্যাসিডোসিস, আর বেশি থাকবে মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, সো এটা নিয়ে বিস্তারিত আরো পড়া আছে, এই জন্য এটা নিয়ে যাচ্ছি না এখন, জাস্ট শুধু এখানে বিষয়টা জেনে রাখেন আর নর্মাল ভ্যালুটা দেখে রাখেন। সো বাইকার্বনেটের নর্মাল ভ্যালু হচ্ছে কত, 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং স্যাচুরেশন অফ আর্টারিয়াল অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে, SaO2, এটা কি বলা হয়, অক্সিজেন স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে কি পরিমাণ অক্সিজেন স্যাচুরেটেড আছে। ঠিক আছে, এটা দেখবো কি SaO2 এর মাধ্যমে। নর্মাল ভ্যালু কত, 95 থেকে 98%। সো লাংস এর ভলিউম এবং ক্যাপাসিটি নিয়ে একটু পড়াশোনা করি। লাংস এর ভলিউম এবং ক্যাপাসিটি সম্পর্কে জানেন আপনারা, বলেন তো কি, হোয়াট ইজ লাংস ভলিউম এন্ড ক্যাপাসিটি, দ্রুত বলেন, দ্রুত বলেন, জানলেও স্যার বলেন। লান হচ্ছে কতটুকু অক্সিজেন নিচ্ছে, মানে কি পরিমাণ নিচ্ছে, কি পরিমাণ রিজার্ভ করতেছে, কি পরিমাণ বের করতেছে, Good, এটাই। ক্যাপাসিটি কত ধরে রাখতে পারতেছে, কতটা জোর করে বের করতে পারতেছে, কতটা জোর গুড করে গুড, বের করতে পারতেছে না, এই এক্স্যাক্টলি সিস্টেমগুলো। এইটাই হচ্ছে কি লাংসের ভলিউম এবং ক্যাপাসিটি। দেখেন ভলিউম কি কি ভলিউম আছে, টাইডাল ভলিউম। হ্যাঁ, এটা কি আমাদের নর্মাল ব্রিদিং এর সময় আমরা যে পরিমাণ অক্সিজেন, যে পরিমাণ এয়ার আমরা লাংসে নেই, সেটা ইনহেলেশন করি, সেটা কি টাইডাল ভলিউম। কত, 500 ml। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই কমে, 3 স্টার দিয়ে রাখছি। 500 ml টাইডাল ভলিউম। ইন্সপায়ার্ড রিজার্ভ ভলিউম কি, এক্সট্রা এয়ার ইন্সপায়ার্ড আফটার নর্মাল ইন্সপায়ারেশন। মনে করেন সাপোজ আপনি পানিতে ডুব দিবেন, পানিতে ডুব দেওয়ার সময় আপনি ওই প্রয়োজন হচ্ছে বেশি পরিমাণ শ্বাস নিয়ে তারপর পানিতে ডুব দেন না, তো তখন সেটা আমরা কি করি, সে এক্স্যাক্টলি এক্সপায়ার্ড রিজার্ভ ভলিউম আমরা সেটা বলে থাকি। ঠিক আছে, স্বাভাবিকভাবে আমরা যে পরিমাণ শ্বাস প্রশ্বাস নেই, তারপরে যে পরিমাণ এক্সট্রা আমরা লাংসে মানে বুক ভরে শ্বাস নিতে পারি, এই বুক ভরে শ্বাস নেওয়াটাকে কি বলা হয়, ইন্সপায়ারেটরি রিজার্ভ। একদম বেস্ট এক্সাম্পল হচ্ছে পানিতে ডুব দেওয়ার আগে যখন আমরা একদম বুক ভরে শ্বাস নিয়ে পানিতে ডুব দিতাম না, এটাই হচ্ছে কি আমাদের ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, এটা কি 3000 ml পর্যন্ত। তারপর এক্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম, সেটা কি করা হয়, আমরা নর্মাল এক্সপাইরেশন, নর্মাল শ্বাস প্রশ্বাস ফালানোর পরে আমরা জোর করে, হ্যাঁ, একদম সর্বোচ্চ নিঃশ্বাস যে পর্যন্ত ফেলতে পারি আর কি, কত 1100 ml পর্যন্ত আমরা নিঃশ্বাস ছাড়তে পারি সর্বোচ্চ। তারপর রেসিডুয়াল ভলিউম, এয়ার রিমেনিং আফটার লাংস ম্যাক্সিমাম এক্সপাইরেশন, এই যে এক্সপাইরি রিজার্ভ ভলিউমের পরেও কিছু এয়ার কি থাকে, লাংসে জমে থাকে। হ্যাঁ, কারণ ওইটুকু আমরা বের করতে পারবো না, প্রায় 1200 ml এর মতন এয়ার লাংসের ভিতরে জমা থাকে। কারণ লাংসটা যদি এটা না থাকতো, লাংসটা তো একদম মুড়ির মতন চুপসে যেত। ঠিক আছে, তো এই রেসিডুয়াল ভলিউমের কারণে আমাদের কি থাকে না, লাংসটা এক্সপান্ড থাকে, লাংসটা চুপসে যায় না। এখন লাংসের ক্যাপাসিটি দেখি, টোটাল ক্যাপাসিটি, টোটাল লাংস ক্যাপাসিটি, দ্যাট মিন্স কি TLC, সংক্ষেপগুলো শিখতে হবে। লাংসের টোটাল কতটুকু হয়তো 6000 ml, 6000 ml পর্যন্ত 6 লিটার, 6 লিটার বাতাস আমার লাংসটা নিতে পারে, হ্যাঁ, একটা অ্যাডাল্ট পারসনের। তার ভাইটাল ক্যাপাসিটি ম্যাক্সিমাম এয়ার এক্সেল আফটার ফুল ইন্সপাইরেশন, আমার ফুল ইন্সপাইরেশন করে সর্বোচ্চ কত পরিমাণ আমি এয়ার ছাড়তে পারবো, এটা কত, 4600।
তারপর ইন্সপাইরেটরি ক্যাপাসিটি, আমি সর্বোচ্চ ইনহেলেশন কতটুকু করতে পারবো। এয়ার ইন্সপায়ার্ড আফটার নর্মাল এক্সপাইরেশন কত, 3500 ml। এটা সূত্র হচ্ছে কি, এই যে টাইডাল ভলিউম, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র আমাদের। আসেন, তো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, যেটাকে সংক্ষেপে বলা হয় কি এফআরসি, এয়ার ইন লাংস আফটার নর্মাল এক্সপাইরেশন, এটাকে আমাদের নর্মাল এক্সপাইরেশনে আমাদের জমা থাকে স্বাভাবিক। সো এটা পরীক্ষায় আসে, এই যে এই পরীক্ষায় আসে হচ্ছে যে আমাদের এই যে এইটুক, আমাদের নর্মাল টাইডাল ভলিউম কত, হ্যাঁ, সো ভাইটাল ক্যাপাসিটি কত, টোটাল লাংস ক্যাপাসিটি কত, রিজার্ভ ভলিউম কত, এটা কিন্তু পরীক্ষায় আসে, এবং এটা হচ্ছে কি এগুলার সূত্র, ঠিক আছে। সো আসেন, তো এখান থেকে এই সবগুলো কিন্তু মুখস্থ করে ফেলবেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসবে। আর আমি ওগুলাই পড়াচ্ছি যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো আমরা প্রায় টপিকের শেষের দিকে চলে আসছি। এখানে এক্সামের জন্য যে প্রশ্নগুলো আসে, যে টপিক গুলো পরে পড়াইছি, এই টপিক গুলো হচ্ছে যে আপনারা একটু এট এ গ্ল্যান্স আপনারা এখানে দেখে নিতে পারবেন, ঠিক আছে। মেইন ব্রিদিং কন্ট্রোল সেন্টার, মিডল অবলঙ্গটা প্রাইমারি ড্রাইভ ব্রেথ, ওই যে অক্সিজেন বেড়ে গেলে আমাদের কি করে, প্রাইমারি ব্রিথিং এর জন্য কি করে, স্টিমুলেট করে। তারপর এক্সপার্নাল রেসপিরেশন সাইট কোনটা, অ্যালভিওলা এবং ক্যাপিলারি মেমব্রেন। এবিজি টেকেন কোথা থেকে, এবিজি নেওয়া হয় রেডিয়াল আর্টারি থেকে। এবিজি টেস্ট করার আগে যে টেস্ট করা হয় সেটা কি বলে, অ্যালেন টেস্ট। প্রাইমারি ফাংশন কি, লাংসের গ্যাস এক্সচেঞ্জ, কি কি গ্যাস, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আসে। তারপরে অ্যালভিওলা কি করে, সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ, কন্টেন্ট টাইপ 1 টাইপ 2 নিউমোসাইট, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু স্পেসিফিক এইভাবেই আসবে আপনার পরীক্ষা, ঠিক আছে। আপনি একটা বোর্ড প্রশ্ন বের করে দেখেন, বোর্ড প্রশ্ন বের করার পরে দেখবেন কি এই যা আসছে টপিক এগুলোর ভিতর থেকে আসছে, হ্যাঁ। এর বাইরে থেকে কোনো টপিক যদি এসে থাকে, যদি আমার সেই শীটের বাইরে থেকে কোনো সালের কোনো প্রশ্ন যদি এসে থাকে যেটা আমার শীটে কভার করে নাই, তাহলে এটা আশা করি পাবেন না। যদিও পান সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেইটার বিস্তারিত আপনাদেরকে পড়িয়ে দেব, ঠিক আছে। ঠিক আছে নাকি, ওই কথা বলেন না। জি ভাইয়া ঠিক আছে। ওই একটা ওয়াজ মাহফিল দেখেন না, কথা কয় না, আছে না একটা মুরব্বী ওয়াজ করে আর কয় কথা কয় না, না আপনাদের মতন দিয়ে কতক্ষণ পর পর এরকম করা লাগে, কথা কয় না। আসেন, সারফেক্টেন্ট কি, প্রডিউস বাই টাইপ 2 সেল, হ্যাঁ, এটা অ্যালভিওলার কলাপস হওয়া থেকে রক্ষা করে। তারপরে প্লুরা, দুই ধরনের প্লুরা, ভিসেরাল প্লুরা, প্যারাইটাল প্লুরা। তারপরে দেখেন নরমাল রেসপিরেটরি রেট হচ্ছে 12 থেকে 20, নিউবর্নের হচ্ছে 30 থেকে 60। ডায়াফ্রাম কি, এটাকে মাসেল অফ ইন্সপাইরেশন, মেইন মাসেল অফ ইন্সপাইরেশন, ঠিক আছে। এবার নার্ভ হচ্ছে কি ফ্রেনিক নার্ভ, সি এবং সি থেকে C3 থেকে C5। অ্যাক্সেসরি মাসেল, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি মাসেল, রেসপিরেশনের জন্য ডেড স্পেস বলা হয় কি আমাদের ইয়াতে, যেখানে কি হয় না, এয়ার ইনভলভ হয় না, যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয় না আমাদের লাংসের ভিতরে, সেটাকে ডেড স্পেস বলা হয়। তারপরে আসেন কমপ্লায়েন্স, এটা কি লাংস এক্সপানশন এবিলিটি, ডিক্রিজ ইন ফাইব্রোসিস, ইনক্রিজ ইন এমফাইসেমা, ঠিক আছে। আসেন, হাইপক্সিয়া কি, অক্সিজেন লেভেল কমে গেলে হাইপক্সিয়া। সাইনোসিস কি, ব্লুইশ ডিসকালারেশন। তারপরে কি হাইপার ক্যাপনিয়া কি, ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড কমে গেলে এটাকে বলা হাইপার ক্যাপনিয়া। এবিজি ভ্যালু এটা পড়াই দেখে নেবেন, পড়াইছি। তারপর টাইডাল ভলিউম কি 500। সিওপিডি কি, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, ইরিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন। এটা কি ইরিভার্সিবল, এটা আর পুনরায় ফিরে আসবে না। সিওপিডি পেশেন্টের ভালো দিন বলতে কোনো দিন নাই, কোনো দিন কম খারাপ, কোনো দিন বেশি খারাপ, ঠিক আছে। তো অ্যাজমা কি, রিভার্সিবল এয়ারওয়ে ইনফ্লামেশন, অ্যাজমা ভালো হয়ে যায়, হ্যাঁ। তারপর নিউমোনিয়া কি, লাংস প্যারাকাইমাল ইনফেকশন, সেটা কি কি সাইন থাকতে পারে, ফিভার, কফ, ক্র্যাকেলস। প্লুরাল এফিউশন কি, ফ্লুইড ইন প্লুরাল স্পেস, ঠিক আছে। তারপর নিউমোথোরাক্স কাকে বলা হয়, যদি আমাদের প্লুরাল ক্যাভিটিতে এয়ার প্রবেশ করে সেটাকে নিউমো, নিউমো মিন্স এয়ার, থোরাক্স মিন কি বুকের ভিতরে। সো প্লুরাল ক্যাভিটিতে যদি এয়ার জমে যায় তাহলে সেটা কি বলা হয়, নিউমো থোরাক্স, হ্যাঁ। সো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই কমন। টিউবারক্লোসিস কি, কজড বাই মাইক্রোবাক্টেরিয়াম টিউবারক্লোসিস, এটা কি হলে কি হয়, নাইট সোয়েট এবং কি হেমোপটাইসিস হয়। সো এআরডিএস কি, অ্যাকিউট ডিফিউজ লাং ইনজুরি কজিং সিভিয়ার হাইপক্সিয়া, ঠিক আছে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। সো এগুলা হচ্ছে মোটামুটি প্রশ্ন, এটা সামারি পুরোটা। কেউ যদি পরীক্ষার আগের দিন পড়ে যাইতে চান, পরীক্ষার হলের সামনে বসে পরীক্ষার সামনে আর না, হ্যাঁ আমার পড়া প্রায় শেষ, ঠিক আছে। পরীক্ষার সামনে পরীক্ষার হলে যাবেন, একটু পরে ঢুকবেন, তখন পুরো বই রিভাইজ দেওয়ার সময় নাই, তখন জাস্ট আমার এই টপিক গুলো একটু দেখে যাবেন, ঠিক আছে। এটা পুরা এই ওভারঅল এই চ্যাপ্টারটা কভারেজ দিয়ে ফেলছে, ঠিক আছে। তো এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন? অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হইলে বলো। এখন দেখি অনেক ভালো কতটুকু হয়েছে
অ্যান্সার করেন, তাহলে বোঝা যাবে কতটা ভালো হয়েছে। অ্যান্সার করেন দ্রুত, 2-3টা অ্যান্সার করে শেষ দিয়ে দেবো আজকে ক্লাস। অ্যান্সার করেন, কমেন্ট করেন। মৌসুমী আক্তার, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, ধন্যবাদ। আমার নোজ, ক্লাস, ল্যারিংস, ফ্যারিংস। আচ্ছা কমেন্ট করেন। আমার ক্লাসগুলো কেমন লাগতেছে, ক্লাসের বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে, কোনো ধরনের কোনো বিষয়ে যদি আমাদের বুঝতে সমস্যা হয়, কিংবা দ্রুত পড়াই কিংবা স্লো পড়াই, ঠিক আছে, কিংবা শীটের কোনো সমস্যা, তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে যে আপনাদের যাতে খুবই সহজে অল্প সময়ের ভিতরে প্লাস খুব সহজভাবে যাতে আপনারা পরীক্ষাতে ম্যাক্সিমাম একটা রেজাল্ট করতে পারেন। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এটা, ঠিক আছে। সো বিশেষ করে আমি আমার বিষয়টা বলবো, আমার ক্লাসে কিংবা আমার শীটে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো পড়তে কোনো যদি সমস্যা হয়, কঠিন মনে হয়, যে কোনো ধরনের মন্তব্য আপনি আমাকে জানাইতে পারেন, ঠিক আছে। কিংবা আমার এখানে ইমেল নাম্বারও দেওয়া আছে, আপনার কোনো গঠনমূলক কমেন্ট থাকলে অবশ্যই আপনারা জানাইতে পারেন, কারণ আপনাদের সবাইকে উন্মুক্ত আপনাদের গঠনমূলক কমেন্ট করার জন্য, ঠিক আছে। আরজিনা আক্তার, আজকে ক্লাসটা বেশ, ধন্যবাদ। সো চাই সর্বোচ্চ ভাবে দেওয়ার, আপনাদেরও কি পড়াশোনা করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই সঠিক অ্যান্সারটা দিচ্ছেন। আছেন 2 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। ফাংশনস অফ নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটির কাজগুলো কি একটু বলেন। সো আপনাদের কাছে আমি সবসময় গঠনমূলক সমালোচনা আমি সবসময় পছন্দ করি। আপনাদের যে কোনো মন্তব্য আপনারা আমার ইমেল নাম্বার, আপনারা সরাসরি ইমেল করতে পারেন, কিংবা আমার লেকচার শিটে যদি কোথাও টাইপিং মিস্টেক থাকে কিংবা কোনো যদি তথ্যে ভুল থাকে, আপনি যদি মনে হয় যে এই বই এইভাবে দিছে, ওই বই এইভাবে দিছে, কনফিউশন থাকলে আপনি অবশ্যই আমাকে জানাইতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার জন্য। দ্রুত অ্যান্সার করেন, কই কমেন্টের অ্যান্সার এত কম কেন? শুনেন, আপনাদের শেখার জন্য কিন্তু আরো অনেক কিছু করতে হবে। এটা স্পেসিফিক ভাবে আপনাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনাদেরকে এইভাবে লেকচারটা রেডি করে দেওয়া। সো যেদিন যেই সিস্টেমটা পড়ানো হবে সেদিন কি কি করতে হবে, আপনারা ওই সিস্টেমটা যে এটা আছে সেটা একটু দেখে নেবেন, একটু বইয়ে একটু ঘেটে নেবেন। সো আপনারা বলছেন কি এ বি ডি। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। এই যে পরবর্তী প্রশ্ন, হুইচ স্ট্রাকচার হেল্প প্রিভেন্ট এন্ট্রি অফ ফুড ইনটু দ্য রেসপিরেটরি ট্রাক্ট, হুইচ স্ট্রাকচার হেল্প এন্ট্রি অফ ফুড ইনটু দ্য রেসপিরেটরি ট্রাক্ট, দ্রুত অ্যান্সার করেন। So, আপনারা খুব সুন্দর, সবাই তো সঠিক অ্যান্সার দিতেছেন দেখতেছি। শোনেন, আমি এতক্ষণ বক বক যে করলাম, তাহলে অ্যান্সার করতেছেন না কেন? আপনারা একটু অ্যান্সার করেন, তাহলে একটু ভালো লাগে আর কি, যে এতক্ষণ যা পড়াইছে না পড়াইছি, বুঝুক বা না বুঝুক, ওই যে অ্যান্সার আসতে তো দেরি হয় কেন? সামিয়া সালমা মিত্র আপনি বলছেন এ, নাসরিন শিমু আপনি বলছেন ডি, কামরুন নাহার, শামিমা জান্নাত, রানু আক্তার, আজরিনা খাতুন আপনারা সবাই বলছেন এ। সো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিচ্ছেন, ঠিক আছে। মূলত আমাদের ফাংশন করে কি ইপিগ্লোটিস, ইপিগ্লোটিসটাই কি আমাদের যে হচ্ছে যে খাবারটা যাতে করে ইয়েতে না যায়, কি জানি বলি, লাংসে যাতে না চলে যায়, ঠিক আছে। তারপরে আসেন পরবর্তী প্রশ্নে, ফাংশন অফ ল্যারিংস ইনক্লুড, ল্যারিংস এর ফাংশন গুলো কি একটু বলেন। নার্সিং শিমু, কোনো সমস্যা নাই, ইটস ওকে। 4 নম্বর,
আপনি বলছেন বি, তারপরে সি, তারপরে ডি, ফাংশন অফ ল্যারিংস। পাসেজ অফ ফুড তো বাই ইসোফেগাস, কিভাবে দেন? সিম্পল বিষয়। ফ্যারিংসে আপনার সব থাকবে, কিন্তু ল্যারিংসে তো আপনার সব থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিচ্ছেন। সো আজকের মতন ক্লাসটা এখানেই শেষ দিচ্ছি। নিচের দিকে কিছু হচ্ছে যেই দেওয়া আছে, ওই গেল শূন্যস্থান পূরণ দেওয়া আছে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ গুলো একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, এই যে শূন্যস্থান পূরণ আমি একটু ডার্ক করে রাখছি। আচ্ছা বলেন তো 1 নম্বরের শূন্যস্থান পূরণটা করেন তো, অ্যান্সার কি হবে? 1 নম্বর শূন্যস্থান পূরণ করেন। আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে না পরীক্ষায়? আপনারা সবাই আনমিউট করেন। আসে না? অ্যালভিওলাই স্যার। অ্যালভিওলাই, গুড। অ্যালভিওলাই ভাইয়া। অ্যালভিওলাই, তারপর আসেন। সো 2 নম্বর বলেন, রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন দা, কোথায়? মাথার ভিতর জায়গায়। আনমিউট করেন, কোন সমস্যা নেই, সবাই আনমিউট করেন। ব্রনকাই রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন দা, কোথায়? মেডুলা অবলাঙ্গা। গুড, 80%। দা ফ্লোরা হ্যাজ 2 লেয়ার্স। ফ্লোরায় লেয়ার কোনটা কোনটা বলেন, সবাই আনমিউট করছেন? সবাই আনমিউট করেন, বলেন 3 নম্বরের অ্যান্সার কি? ভিসেরাল আর পার্সিয়াল। হ্যাঁ, ভিসেরাল ফ্লোরা, আরেকটা কি? ভিসেরাল। প্যারাইটাল ভাইয়া। গুড, এই তো আপনারা দিকে সবই পারেন। আগে থেকে পারতেন না, আজকে শিখলেন? হ্যাঁ, আজকে শিখছি ভাইয়া। গুড, দেখ শুনে ভালো লাগলো। যদিও আগে থেকেই পারেন, কিন্তু বলছেন তো এই জন্য একটু ভালো লাগছে আর কি শুনে। আসেন 4 নাম্বার, ডিউরিং ইন্সপিরেশন থোরাসিক ভলিউম। 4 নাম্বার অ্যান্সার করেন। কি কি হয় এটা বলেন, ইন্সপিরেশনের সময় থোরাসিক ভলিউমটা কি হয়? কি ব্যাপার, সবাই কি মিউট করে ফেললেন নাকি? ইনক্রিজ হয় না? কি ব্যাপার, কেউ কথাবার্তা বলে না কেন? সবাই কি আছে নাকি তাদের আছেন নাকি রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে গেছে? আছেন, আচ্ছা ঠিক আছে, থাকলে অ্যান্সার করেন। কি বলেন দেখেন, 5 নাম্বার কি? The epiglottis prevent food from entering the কি? বলেন, ওই কাছাকাছি গেছেন। ধন্যবাদ। সো এই হচ্ছে যে অবস্থা। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যেটুকু পড়াইছি সেটুকু ভালো করে পড়বেন, ঠিক আছে? জি ভাইয়া। ভালো করে পড়বেন, আশা করি আপনাদের ভালো একটাই হবে। হ্যাঁ, সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার একটা ছোট্ট একটা পেজ আছে, আপনারা একটু ভিজিট করে আসেন, ঠিক আছে? এখানে বিভিন্ন কিছু শেয়ার করার জন্য খুলছি আর কি, নাম হচ্ছে যে সিফাত নার্সিং একাডেমি, ঠিক আছে? জি। ফেসবুকে নতুন একটা পেজ খুলছি, সো একটু ভিজিট করে আসেন, ঠিক আছে? ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ। বেশি বেশি পড়াশোনা করবেন, পড়াশোনার কোনো বিকল্প নাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।